আমাদের আজকে আলোচনার বিষয় ডাব্লিউএস কোয়েশ্চেন্স। ডাব্লিউএস কোয়েশ্চেন্স এমন একটি গ্রামার আইটেম যা শুধুমাত্র জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স পাস শিক্ষার্থীদের জন্য নয়, এটি যে কোনো পাবলিক বিশ্ববিদ্যালয় বা প্রাইভেট ইউনিভার্সিটির স্টুডেন্ট সহ যে কোনো ইংরেজি শিক্ষার্থীদের জন্য ডাব্লিউএস কোয়েশ্চেন শেখা খুবই জরুরি। কারণ হচ্ছে ডাব্লিউএস কোয়েশ্চেন রুলস যদি আমরা না জানি, অর্থাৎ কীভাবে কাউকে প্রশ্ন করতে হবে সেটা যদি আমরা না জানি, তাহলে নিশ্চয়ই আমরা শুদ্ধভাবে কাউকে প্রশ্ন করতে পারবো না, উলটপালটভাবে প্রশ্ন করব। শুদ্ধভাবে প্রশ্ন করতে হলে ডাব্লিউএস কোয়েশ্চেন জানা বাধ্যতামূলক। একইভাবে আমাদের কেউ কোনো কোশ্চেন যদি করে, তাই আসলে সেই কোশ্চেনটা কী মিন করছে সেটা বোঝার জন্য কিন্তু ডাব্লিউএস কোশ্চেন জানা খুব জরুরি। ডাব্লিউএস কোশ্চেনের রুলস জানা খুব জরুরি। তাই আমি আজকে আলোচনায় আছি আপনাদের সাথে মোস্তফা মামুন। আমি আশা করব আপনারা পুরো সময়টি ধরে আমার সাথে থাকবেন। এই ভিডিওটি আপনারা পুরো দেখলে নিশ্চয়ই ডাব্লিউএস কোশ্চেন নিয়ে ভীতি দূর হয়ে যাবে। আপনারা যেমন পরীক্ষায় ভালো করতে পারবেন, একইভাবে স্পোকেন ইংলিশের জন্য, অর্থাৎ আমাদের ডেলি কনভারসেশনের জন্য, ডেলি কোশ্চেনের জন্য এটি খুবই আপনাকে হেল্প করবে। আমরা প্রথমে রুলসগুলো একটু জেনে নেব। ডাব্লিউএস কোশ্চেনের রুলস আছে, অর্থাৎ প্রশ্ন করার কিছু নিয়মকানুন আছে, শুদ্ধভাবে প্রশ্ন করার, আমরা সেগুলো একটু শিখে নেব। তাহলেই আমাদের ডাব্লিউএস কোশ্চেনের যে ভীতি সেটা দূর হয়ে যাবে। প্রথমে লেখা আছে স্টেটমেন্টে যদি আই বা উই থাকে তাহলে প্রশ্ন করার সময় ইউ করতে হবে। অর্থাৎ আমি যদি বলি যে আমি আম খেতে পছন্দ করি, তাহলে নিশ্চয়ই আমাকে কেউ প্রশ্ন করবে যে তুমি কি খেতে পছন্দ করো। সুতরাং আয়ের ক্ষেত্রে আমাকে প্রশ্ন করবে ইউ দিয়ে। একইভাবে আমরা বাংলাদেশে থাকি, তাহলে জিজ্ঞাসা করি তোমরা কোন দেশে থাকো, তাহলে তোমরা ইংরেজি সাবজেক্টিভ কেসে ইউ হবে, তাই আই আর উই থাকলে ইউ হবে। একইভাবে স্টেটমেন্টে যদি মাই বা আওয়ার থাকে সেক্ষেত্রে প্রশ্ন করার সময় ইউ বসবে। এই বিষয়টি একটু ব্যাখ্যা করি যে মাই মানে আমার, আওয়ার মানে আমাদের। তবে এখানে একটু খেয়াল করতে হবে মাই বা আওয়ারের পর যেন একটা নাউন থাকে, তাহলেই আমরা সেক্ষেত্রে ইউর করব। যেমন যদি বলা হয় যে আমার দেশ অনেক সুন্দর, আমি এই স্টেটমেন্টটা তখনই দেবো যদি আমাকে কেউ জিজ্ঞেস করতো আমার দেশ দেখতে কেন, অর্থাৎ ইয়োর কান্ট্রি, হোয়াটস ইয়োর কান্ট্রি লাইক, এমনটা যদি প্রশ্ন করে তাহলে বলবো মাই কান্ট্রি ইজ ভেরি বিউটিফুল। এইভাবে আওয়ার কান্ট্রি, আওয়ার ফ্যামিলি একই। তোমার পরিবারের কতজন সদস্য আছে তখন বলবো আমার পরিবারে হলে মাই বলবো, আমাদের পরিবার হলে আওয়ার বলবো। তাই মাই বা আওয়ার থাকলে আমরা প্রশ্ন করার সময় ইউ ব্যবহার করব। তবে স্টেটমেন্টে যদি হি, শি, দে ইত্যাদি, অর্থাৎ থার্ড পার্সন সিঙ্গুলার প্লুরাল যাই থাকুক না কেন, প্রশ্ন করার সময় এখানে পার্সনের কোনো পরিবর্তন হবে না। এবার আমরা দেখব আরও কিছু রুলস আছে ডাব্লিউএস কোশ্চেনের। অর্থাৎ কোশ্চেনে সাবজেক্টের ব্যবহার যদি হয় তাহলে স্টেটমেন্টের অক্সিলারি ভার্ব না থাকলেও কিন্তু কোশ্চেন করার সময় অক্সিলারি ভার্ব বানাতে হবে। আমি বিষয়টা একটু পরিষ্কার করছি। অর্থাৎ কোশ্চেনে যদি সাবজেক্টের ব্যবহার হয়, অর্থাৎ তুমি কি পছন্দ করো, আমরা জানি যে আমি পছন্দ করি ইংরেজি হবে আই লাইক সুইটস, আই লাইক ফ্লাওয়ার্স। সেই ক্ষেত্রে আমরা ওখানে বলবো যে তুমি কি পছন্দ করো, তাহলে এখানে কিন্তু আই লাইক ফ্লাওয়ার্স, এখানে কিন্তু অক্সিলারি ভার্ব নাই। আমরা জানি যে প্রেজেন্ট ইনডিফিনিটের অক্সিলারি ভার্ব হচ্ছে না থাকলে ডু বা ডাজ। তাহলে আমি যদি থেকে যাই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে তাহলে সেটাই বসবে, কিন্তু যদি না থাকে তাহলে বানাতে হবে। আমরা নিজে দেখতে পাচ্ছি ডু বা ডাজ আছে। কোশ্চেনে যদি সাবজেক্টের ব্যবহার না হয় তাহলে কিন্তু অক্সিলারি ভার্ব নতুন করে বানানোর দরকার নেই, যা আছে হুই বসবে। তাই হবে এটা প্রেজেন্ট ইনডিফিনিটে হবে ডু বা ডাজ, আর পাস্ট ইনডিফিনিট হবে ডিড। আমরা প্রথমে হুইয়ের ব্যবহার দেখবো। অর্থাৎ আরেকটা জিনিস খেয়াল করতে হবে যে এই ডাব্লিউএস কোশ্চেনগুলোর মানেগুলো আমাদের ভালো করে বুঝতে হবে। তো হু মানে হচ্ছে কে বা কারা। আমরা দেখি স্টেটমেন্টের সাবজেক্টের কোনো ব্যক্তির নাম থাকলে সেই স্থলে আমরা হু ব্যবহার করে থাকি, বাকি অংশ হু বসিয়ে কোশ্চেন মার্ক বসালে আমাদের এই হু দিয়ে ডাব্লিউএস কোশ্চেনটা হয়ে যাবে। তবে খেয়াল রাখতে হবে আমরা যে ব্যক্তির নামটা বসাচ্ছি তিনি যেন বিখ্যাত কেউ হন, তাহলে সেক্ষেত্রে আমরা হু ব্যবহার করলে ভালো হবে। আমি বলে থাকি আমার শিক্ষার্থীদের যে ব্যক্তির নামটা যদি বিখ্যাত কেউ হয় সেক্ষেত্রে আমরা হু ব্যবহার করব এবং বাকি অংশ হু ব্যবহার করব। আমরা অন্যান্য বেশ কমন নেম যেগুলো কিন্তু ফ্যামিলি নয়, ফেমাস নয়, এমন কোনো নাম যদি থাকে তাহলে সে কী করছে, কেন করছে, কোথায় করছে সেই অনুযায়ী হোয়াই, হোয়ার, হোয়েন সেগুলো ব্যবহার করে আমরা ডাব্লিউএস কোশ্চেনে ব্যবহার করব। তো যাই হোক আমরা এখানে দেখি প্রথম সেন্টেন্সে আমরা দেখতে পাচ্ছি লেখা আছে মার্ক জুকারবার্গ ইনভেন্টেড ফেসবুক। নিশ্চয়ই মার্ক জুকারবার্গ অত্যন্ত ফেমাস একজন ব্যক্তি এবং সারা পৃথিবী তাকে চেনে। তাহলে সেক্ষেত্রে আমরা মার্ক জুকারবার্গের জায়গায় আমরা কী দেবো, হু ইনভেন্টেড ফেসবুক। তাহলে আমার কোশ্চেনটা ঠিক থাকবে। মার্ক জুকারবার্গ ইনভেন্টেড ফেসবুক, সেটা আমরা কোশ্চেন করব হু ইনভেন্টেড
ফেসবুক। এরপরে আমরা দেখতে পাচ্ছি নেলসন ম্যান্ডেলা ব্রট পিস ইন সাউথ আফ্রিকা, অর্থাৎ নেলসন ম্যান্ডেলা এনেছিলেন শান্তি কোথায়? সাউথ আফ্রিকাতে। তাহলে নেলসন ম্যান্ডেলাও একজন ওয়ার্ল্ড ফেমাস ফিগার, তাহলে আমরা সেখানে নেলসন ম্যান্ডেলার জায়গায় আমরা হু এর ব্যবহার করবো। কোশ্চেনটা হয়ে গেল হু ব্রট পিস ইন সাউথ আফ্রিকা। খেয়াল করলেন এখানে সাবজেক্টের ব্যবহার হলো না, বিধায় আমরা এখানে নতুন করে অক্সিলারি ভার্ব ব্যবহার করলাম না। অর্থাৎ আমরা জানি যে প্রথম সেন্টেন্সে আমরা দেখছি মার্ক জুকারবার্গ ইনভেন্টেড ফেসবুক, এখানে কিন্তু পাস্ট ইনভেন্ট টেন্সে আছে, কিন্তু আমরা অক্সিলারি ভার্ব তৈরি করলাম না। কেন করলাম না? এখানে হু ডিড ইনভেন্ট এটা করলাম না। কেন করলাম না? স্পষ্ট ক্লিয়ার ভালোভাবে আরেকবার বলছি, মন দিয়ে শুনলেই বুঝতে পারবেন। সেটা হলো যে সাবজেক্ট মার্ক জুকারবার্গ, কিন্তু আমি প্রশ্নে উল্লেখ করিনি, বিধায় আমার এখানে অক্সিলারি ভার্ব পাস্ট ইনভেন্ট টেন্সে অক্সিলারি ভার্ব ডিড আমরা বসাচ্ছি না। যাই হোক, এরপরে আমরা দেখি নেলসন ম্যান্ডেলার, এটা আমরা একটু আগে বলে ফেলেছি যে এখানে আমরা হু ব্যবহার করলে আমরা এই কোশ্চেনটা করে ফেলতে পারবো। তার নেলসন ম্যান্ডেলা ব্রড পিস ইন সাউথ আফ্রিকা মানে হচ্ছে নেলসন ম্যান্ডেলা দক্ষিণ আফ্রিকাতে শান্তি এনেছিলেন। তাহলে আমরা বলবো দক্ষিণ আফ্রিকায় শান্তি কে এনেছিলেন? যে নেলসন ম্যান্ডেলার জায়গায় আমরা হু ব্যবহার করছি, বাদ বাকি অংশ হু বসছে, অর্থাৎ ব্রড বসেছে, পিস ইন সাউথ আফ্রিকা হু বসে গেছে। জাস্ট একটা জিনিস মনে রাখতে হবে যে ফুল স্টপের জায়গায় আমাদের কোশ্চেন মার্ক বসাতে হবে। আমরা পরের স্টেটমেন্ট বা সেন্টেন্সটি দেখি কি লেখা আছে, কাজী নজরুল ইসলাম ইজ দ্য ন্যাশনাল পোয়েট অফ বাংলাদেশ। অবশ্যই স্টেটমেন্টের মানে হচ্ছে কাজী নজরুল ইসলাম হচ্ছেন বাংলাদেশের জাতীয় কবি। তাহলে আমরা বলবো কে বাংলাদেশের জাতীয় কবি? আমরা দেখি কি আছে, হু ইজ দ্য ন্যাশনাল পোয়েট অফ বাংলাদেশ, বাংলাদেশের জাতীয় কবি কে? এখানে অক্সিলারি ভার্ব ঠিক নয়, এটা মেইন ভার্বের কাজ করছে। দেখতে ইজ মনে হচ্ছে, কিন্তু আসলে এটা মেইন ভার্ব। পরের স্টেটমেন্ট আমরা দেখবো লেখা আছে উইলিয়াম শেক্সপিয়ার রট ম্যাকবেথ। উইলিয়াম শেক্সপিয়ার ম্যাকবেথ লিখেছিলেন। তাহলে আমরা এখানে কি বলবো যে উইলিয়াম শেক্সপিয়ার অনেক বিখ্যাত একজন ব্যক্তি, তিনি ম্যাকবেথ লিখেছিলেন। তাহলে আমরা এখানে প্রশ্ন করব যে কে ম্যাকবেথ লিখেছিলেন? যে হু, আমরা দেখি কোশ্চেনটা আমরা কীভাবে করবো, যে উইলিয়াম শেক্সপিয়ারের জায়গায় আমরা হু ব্যবহার করেছি, তো হু রট ম্যাকবেথ। এরপরে আমরা যদি স্টেটমেন্টে এভরিবডি দেখতে পাই, তাহলে সেক্ষেত্রে আমরা হু ডাজ নট দিয়ে ভার্বের বেস ফর্ম বসাবো, তারপর কোশ্চেন মার্ক বসাবো। তবে এভরিবডির জায়গায় যদি নোবডি বা নো ওয়ান থাকে, তাহলে আমাদের হু ডাজ নট ব্যবহার করার দরকার নেই, সরাসরি হু ব্যবহার করবো, বাদ বাকি অংশ হু ব্যবহার করবো। আমরা দেখি কয়েকটি উদাহরণ লেখা আছে, এভরিবডি ওয়ান্টস টু বি হ্যাপি ইন লাইফ। আমি এগুলো বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের কোশ্চেন থেকে উদাহরণ হিসেবে ব্যবহার করছি, সুতরাং এগুলো কাজে লাগবে, পরীক্ষাতেও কাজে লাগবে, অবশ্য বাস্তব জীবনে আমাদের কোশ্চেন করতে এবং কোশ্চেন বুঝতে এগুলো কাজে লাগবে। যাই হোক, এভরিবডি ওয়ান্টস টু বি হ্যাপি ইন লাইফ এর মানে হচ্ছে প্রত্যেকে চায় টু বি হতে হ্যাপি, সুখী ইন লাইফ, জীবনে সুখী হতে চায়। তাহলে আমার প্রশ্ন আমরা হরহামেশাই করতে, কে জীবনে সুখী হতে চায় না? অর্থাৎ আমরা যেটা হ্যাঁ বোধক সেটা না দিয়ে প্রশ্ন করি, আর যেটা না বোধক সেটা হ্যাঁ দিয়ে প্রশ্ন করি। তাহলে জীবনে কে সুখী হতে চায় না? তখনই আমরা বলবো যে প্রত্যেকেই সুখী হতে চায়, এভরিবডি ওয়ান্টস টু বি হ্যাপি ইন লাইফ। তাহলে আমরা এভরিবডির জায়গায় কী দেবো? হু ডাজ নট। আর ওয়ান্টসের সাথে এসটা দিতে পারবো না। কেন দিতে পারবো না? এই এসটা এই ডাজের এখানে চলে গেছে, ডাজ হয়েছে ডু এর সাথে এই এস, অর্থাৎ এই এসটা যোগ হয়ে, তাহলে হু ডাজ নট, তাই এই এসটা যেহেতু এখানে চলে গেছে, আমরা ওয়ান্টের সাথে রেস লাগাবো না। তাহলে হু ডাজ নট ওয়ান্ট টু বি হ্যাপি ইন লাইফ, কে জীবনে সুখী হতে চায় না? আরেকটা কী লেখা আছে, এভরিওয়ান হ্যাজ টু কুইট দ্য আর্থ, প্রত্যেকেই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। হ্যাঁ, আমাদের এখানে কোন কাজ করতে হবে? মডেল অক্সিলারি ভার্ব দেওয়া আছে হ্যাজ টু, এভরিওয়ান হ্যাজ টু কুইট দ্য আর্থ, প্রত্যেকেই এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। তাহলে আমরা আসলে প্রশ্ন করবো কে পৃথিবী ছেড়ে যাবে না? তার মানে সবাই চলে যাবে। তাহলে আমরা এভরিওয়ান এভরিবডি এটার অর্থ একই, তাহলে আমরা এই জায়গায় হু ডাজ নট ব্যবহার করবো। আর যেহেতু এই হ্যাজের সাথে আমাদের এস আছে, ডাজ নট করে দিতে হবে। আমরা জানি হ্যাজ টু, হ্যাভ টু নেগেটিভ ফর্ম হচ্ছে ডোন্ট হ্যাভ টু বা ডাজন্ট হ্যাভ টু। নেগেটিভ ফর্ম হবে ডোন্ট হ্যাভ টু বা ডাজন্ট হ্যাভ টু। হ্যাজ টু থাকলে হবে ডাজন্ট হ্যাভ টু, আর হ্যাভ টু থাকলে হতো ডোন্ট হ্যাভ টু। তো যাই হোক, আমরা এখানে এই বিষয়টা এখানে পরিষ্কার করলাম যে এভরিওয়ান হ্যাজ টু কুইট দ্য আর্থ মানে হচ্ছে প্রত্যেকেই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। তার মানে কে পৃথিবী ছেড়ে চলে যাবে না? কাকে পৃথিবী ছাড়তে হবে না? লিখে দিল হু ডাজ নট হ্যাভ টু কুইট দ্য আর্থ। এরপরে আমরা দেখছি নো ওয়ান ক্যান স্কেপ ডেথ। নো ওয়ান নোবডি একই অর্থ, কেউ মৃত্যুকে এড়াতে পারে না। তার মানে কে মৃত্যুকে এড়াতে পারে? এটা হ্যাঁ বোধক হয়ে যাবে প্রশ্ন। যেহেতু স্টেটমেন্ট আছে না বোধক, আমার প্রশ্ন হবে হ্যাঁ বোধক। স্টেটমেন্টে বলছে নো ওয়ান ক্যান স্কেপ ডেথ, মানে কেউ মৃত্যু এড়াতে পারে না। তার মানে আমার প্রশ্ন কে মৃত্যু এড়াতে পারে? তাহলে আমরা নো ওয়ান বা নোবডি থাকলে সেই জায়গায় হু ব্যবহার করবো, বাদ বাকি অংশ যা থাকবে হু বসাই দেবো। যে ক্যান স্কেপ ডেথ আমরা হু বসাইছি, তাহলে কী হলো? হু ক্যান স্কেপ ডেথ, অর্থাৎ কে মৃত্যু এড়াতে পারে। এরপরে আমরা দেখছি লেখা আছে নান বাট আল্লাহ ক্যান সেভ আস।
আল্লাহ ছাড়া কেউ আমাদের বাঁচাতে পারে না। এটাও না বোধক, তার মানে কে আমাদের বাঁচাতে পারে? আমরা নান বাট থাকলেও এখানে হু ব্যবহার করবো। হু ক্যান সেভ আস, কে আমাদের বাঁচাতে পারে? তার মানে আল্লাহ ছাড়া কেউ আমাদের বাঁচাতে পারে না। তাহলে কি দাঁড়ালো? আমরা না বোধক যদি থাকে তাহলে আমরা প্রশ্ন করার সময় হ্যাঁ বোধক। অর্থাৎ এখানে বলা হচ্ছে নান বাট আল্লাহ ক্যান সেভ আস, আল্লাহ ছাড়া আমাদের কেউ বাঁচাতে পারে না। তার মানে হু ক্যান সেভ আস, কে আমাদের বাঁচাতে পারে? এরপরে আমরা দেখব হোম, অর্থাৎ কাকে দরকার এমনটি জিজ্ঞাসা করতে আমরা হোম ব্যবহার করবো। আমরা দেখি এখানে লেখা আছে আই ওয়ান্ট টু মিট ইউর ফাদার। এখানে বলা হচ্ছে আমি তোমার বাবার সাথে দেখা করতে চাই। তার প্রশ্ন তুমি কার সাথে দেখা করতে চাও, কাকে দরকার তোমার? তাহলে আমরা বললো এখানে আমরা কোশ্চেনটা করবো হোম। হোম আর এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স কোশ্চেন করা হচ্ছে, এই জন্য সাবজেক্টটা বসছে প্রশ্নে, তাই আমাকে অক্সিলারি ভার্ব বানাতে হলো। এই যে আইটা থাকলে বলেছি ইউ হবে, আর যেহেতু সাবজেক্ট প্রশ্নে বসেছে আইটা ইউ আকারে গেলেও এটা সাবজেক্ট যেহেতু প্রশ্ন বসেছে তাই আমাদের অক্সিলারি ভার্ব বানাতে হচ্ছে। এটা যেহেতু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, আই ওয়ান্ট টু মিট ইউর ফাদার, আই ওয়ান্ট এখানে মেইন ভার্ব, অক্সিলারি ভার্ব দেওয়া নেই, এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের অক্সিলারি ভার্ব আমরা জানি ডু বা ডাজ, এখানে যেহেতু সাবজেক্ট হিসেবে বসেছে ইউ তাই এখানে অক্সিলারি ভার্ব হচ্ছে ডু। তবে থার্ড পার্সন সিঙ্গুলার হলে আমাদের এখানে ডাজ হতো, আই, ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন এবং থার্ড পার্সন প্লুরাল হলে কোশ্চেনে আমাদের অক্সিলারি ভার্ব হবে ডু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে, আর থার্ড পার্সন সিঙ্গুলার হলে ডাজ হতো। তাহলে কি দাঁড়ালো? তুমি কার সাথে দেখা করতে চাও, ইংরেজি হচ্ছে হোম, তারপরে ডু ইউ ওয়ান্ট টু মিট ইউর ফাদার, যেহেতু এটা কোশ্চেন আমরা করেছি মানে এটাই জানতে চেয়েছি তুমি কার সাথে দেখা করতে চাও, সুতরাং ইউর ফাদারের প্রশ্নে বসবে না। কি দাঁড়ালো? হোম ডু ইউ ওয়ান্ট টু মিট। এরপরে সেন্টেন্সটিতে আমরা দেখতে পাচ্ছি লেখা আছে দ্য পুলিশ টুক সাম ইয়াং বয়েজ ফ্রম দ্য স্ট্রিট, অর্থাৎ পুলিশ কিছু তরুণদের রাস্তা থেকে তুলে নিয়ে গেছে। তাহলে এখানে আমরা জিজ্ঞেস করবো পুলিশ কাকে তুলে নিয়ে গেছে, তাহলে এখানে কাকে, তাহলে আমরা বলবো হোম। দেখি হোম এটা পাস্ট টেন্সে আছে, কীভাবে বুঝছি? টুক যেহেতু পাস্ট টেন্সে আছে তাই সাবজেক্টে পুলিশ, সাবজেক্ট দ্য পুলিশ, এটা আমার কোশ্চেনেও বসছে তাই আমাকে অক্সিলারি ভার্ব বানাতে হলো। কী বানাতে হলো? ডিড। তাহলে কী হলো? হোম ডিড দ্য পুলিশ। আর ভালোভাবে খেয়াল রাখতে হবে যেহেতু আমি এখানে নিয়ে এসেছি ডিড তাই এটা পাস্ট ফর্ম হবে না, টুকের বেস ফর্ম বসবে টেক। তাহলে হোম ডিড দ্য পুলিশ টেক, অর্থাৎ পুলিশ কাকে তুলে নিয়েছে? কিছু ছেলেপেলেদের। তাহলে সাম ইয়াং বয়েজ, আমি জানতেই চাচ্ছি কাকে নিয়ে গেছে, সুতরাং এটার প্রশ্নে বসবে না, সাম ইয়াং বয়েজ। এই জায়গায় আমরা হোম বসিয়েছি। এবার কোথেকে তুলে নিয়ে গেছে? ফ্রম দ্য স্ট্রিট, রাস্তা থেকে। তাহলে আমরা বলবো হোম ডিড দ্য পুলিশ, পুলিশ কাকে টেক তুলে নিয়ে গেছে ফ্রম দ্য স্ট্রিট, রাস্তা থেকে। তাহলে কি হলো? পুলিশ কাকে রাস্তা থেকে তুলে নিয়ে গেছে, ইংরেজি হলো হোম ডিড দ্য পুলিশ টেক ফ্রম দ্য স্ট্রিট। এরপরে আমরা দেখতে পাচ্ছি লেখা আছে স্টেটমেন্টে পিপল স্টিল রেসপেক্ট নেলসন ম্যান্ডেলা। মানুষ এখনও, স্টিল মানে এখনও, ভালোভাবে মনে রাখতে হবে, নাও মানে এখন, কিন্তু স্টিল মানে এখনও ও ব্যবহার করতে হবে। তাহলে মানুষ এখনও রেসপেক্ট, সম্মান করে, কাকে করে? নেলসন ম্যান্ডেলা। আমরা বলবো মানুষ এখন কাকে সম্মান করে, অর্থাৎ কাকে। তাহলে হোম, কি দাঁড়ালো? হোম। এটা যেহেতু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স তাই এখানে ডু হলো, পিপুলের জন্য ডু হলো। নেলসন ম্যান্ডেলা যদি কাকে পছন্দ করতো তাহলে কিন্তু ডাজ হতো, হোম ডাজ নেলসন ম্যান্ডেলা রেসপেক্ট, সেই বিষয়টা থাকে। এখানে বলা হচ্ছে যে মানুষ এখনও কাকে সম্মান করে, তাই আমরা এখানে কি হলো? মানুষের ইংরেজি পিপল সাবজেক্টটা অক্সিলারি ভার্বের পরে বসছে এবং প্রশ্ন করার সময় ডাব্লিউএসটাই আগে বসে আমরা জানি। তাহলে কি হলো? হোম ডু পিপল স্টিল রেসপেক্ট, অর্থাৎ নেলসন ম্যান্ডেলা, এটাই আমরা প্রশ্ন করেছি। আর বসালাম না প্রশ্ন বসালে আর সেই প্রশ্ন থাকে না, উত্তর মিলেমিশে একাকার হয়ে যায়, সেই প্রশ্ন থাকে না, মাইনাসের প্লাসে মাইনাস হয়ে যায়, সুতরাং ওটা আমরা করবো না। তাহলে বলবো যে মানুষ এখনও কাকে শ্রদ্ধা করে, তাহলে হোম ডু পিপল স্টিল রেসপেক্ট। হ্যাঁ, আমরা যদি কাউকে কোশ্চেন করি যে তুমি এখনও কাকে ভালোবাসো, তা হবে হোম ডু ইউ স্টিল লাভ, হোম ডু ইউ স্টিল লাভ। যাই হোক, আমরা সেই বিষয়ে পরে যাচ্ছি। আমরা হোম নিয়ে মোটামুটি বুঝতে পারলাম কীভাবে কোশ্চেনটি করতে হয়। মন দিয়ে শুনতে থাকুন, আমি আরও ডাব্লিউএস কোশ্চেন আলোচনা করব, আমার সাথে থাকবেন আশা করি। এরপরে আছে হোয়াট। আমরা সকলেই জানি হোয়াট মানে কী, তবে হোয়াট মানে ছোটোবেলায় থেকে শুনে এসেছি যে হোয়াট মানে কী। তখন কেউ বলতো গাধার মতো প্রশ্ন করলে উত্তর দেবো কী। আসলে ছোটোবেলায় কম জানতাম আমরা অনেকেই, বিধায় এখনও কেউ বলে হোয়াট মানে কী, এটা আবার কেমন কথা স্যার, হোয়াট মানে তো কী, এটা কী না কীও হয়। আবার রিলেটিভ প্রোনাউন হলে হোয়াট মানে শুধু কী বা কী না, যা বা যা হয়। যাই হোক, আমাদের এখানে ইন্টারোগেটিভ প্রোনাউন অর্থাৎ প্রশ্ন করতে আমরা ব্যবহার করছি, তাই এখানে কী বা কী হিসেবে আমরা ব্যবহার করব। দেখি, এটা আমরা জানি বস্তুবাচকের পরিবর্তে আমরা হোয়াট জানতে চাই যে বস্তুর নাম থাকলে, লেখা আছে স্টেটমেন্টের সাবজেক্টে কোনো বস্তুর নাম থাকলে সেই স্থলে আমরা হোয়াট ব্যবহার করব এবং বাকি অংশ হুবহু বসাই দেবো, দিয়ে কোশ্চেন মার্ক বসাবো। যদি সাবজেক্ট প্রশ্নে না বসে সেই জায়গায় যদি আমরা হোয়াট ব্যবহার করি
তাহলে আমাদের কোনো অক্সিলারি ভার্ব তৈরি করতে হবে না, একটু আগে হুয়ের যেভাবে আমরা করেছি। যাই হোক, আমরা কয়েকটি স্টেটমেন্ট দেখব এবং তার কোচিং কীভাবে করতে হয় দেখব, তাহলে আমাদের বিষয়টি আর একটু পরিষ্কার হয়ে যাবে। লেখা আছে ট্রিজ আর দ্য বেস্ট ফ্রেন্ডস অফ দ্য হিউম্যান বিইংস, অর্থাৎ গাছপালা হচ্ছে সবচেয়ে ভালো বন্ধু কার? মানুষের। তাহলে আমরা বলবো যে কারা আসলে মানুষের ভালো বন্ধু। তাহলে এখানে হোয়াট মানে কি, শুধু কি হলো? ট্রিজ, এটা বস্তুবাচকের মধ্যে পড়ে। তাহলে আমাদের কি আমাদের সবচেয়ে ভালো বন্ধু? তাহলে কি দাঁড়ালো? ট্রিজের জায়গায় আমরা এখানে হু দিলে হবে, কাব্যের ভাষায় হবে, কিন্তু গ্রামাটিক্যালি এটা এখনও মিস্টেক হিসেবে ধরা হবে। সুতরাং আমরা ট্রিজ এটা থাকলে আমরা পরীক্ষায় শুধুমাত্র ওয়ার্ড লিখব। আমরা এই যে ট্রিজের জায়গায় হোয়াট ব্যবহার করেছি, বাদবাকি অংশ হুবহু আছে। হোয়াট আর দ্য বেস্ট ফ্রেন্ডস অফ হিউম্যান বিইংস। এরপরের স্টেটমেন্টের মধ্যে লেখা আছে প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট, অর্থাৎ চর্চা করে একজন মানুষকে দক্ষ, অর্থাৎ চর্চা একজন মানুষকে দক্ষ করে। তাহলে আমরা প্রশ্ন করবো কি একটা মানুষকে দক্ষ করে, অর্থাৎ কি বলছি কার পরিবর্তে প্র্যাকটিসের বলতে, অর্থাৎ প্র্যাকটিস কিন্তু আমার প্রশ্নে বসছে না। আমি আগেই বলেছি সাবজেক্ট যদি প্রশ্নে না বসে তাহলে অক্সিলারি ভার্ব আমার বানানো দরকার নাই। তাহলে কি দাঁড়ালো? প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। এই জায়গায় বলবো আমার প্রশ্ন করতে হবে কি একটা মানুষকে দক্ষ করে, অর্থাৎ প্র্যাকটিসের আমি বললাম না, অনুশীলন বা চর্চা বললাম না। তাহলে কি হলো? প্র্যাকটিসের জায়গায় আমরা হোয়াট বসাবো, হোয়াট বাদবাকি অংশ হুবহু বসে গেছে। হোয়াট মেক্স এ ম্যান পারফেক্ট, কি একটা মানুষকে করে দক্ষ, কি একটা মানুষকে দক্ষ করে, তখন আমরা উত্তর দেবো প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। ওকে, কিন্তু আমি যদি প্রশ্নই জিজ্ঞাসা করে দিই কি চর্চা মানুষকে দক্ষ করে, এটা কিন্তু প্রশ্ন থাকে না, এটা খিচুড়ি হয়ে যায়, যে খিচুড়িটা খাওয়াও যায় না খাওয়া তা, অর্থাৎ এখানে কিন্তু প্রশ্ন আর থাকবে না, প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যাবে। সুতরাং আমার সাবজেক্টের প্রশ্নে আর বসাবো না, সেই জায়গায় হোয়াট বসাবো, অক্সিলারি ভার্ব বসবে না। কেন বসবে না? এখানে সাবজেক্টের বসছে না, সেই জন্য। তাহলে কি তাহলে হোয়াট মেক্স এ ম্যান পারফেক্ট, অর্থাৎ কি একটা মানুষকে দক্ষ করে। আমরা পরের স্টেটমেন্ট দেখবো, লেখা আছে এ গুড ডিকশনারি গিভস দ্য ইউসেজ অফ ওয়ার্ডস, অর্থাৎ একটা ভালো ডিকশনারি দেয় কি দেয়? শব্দের বিভিন্ন ব্যবহার দিয়ে থাকে, ভালো ডিকশনারিতে দিয়ে থাকে। আচ্ছা, যাই হোক, এখন আমি অর্থ বলি। গুড ডিকশনারি গিভস দ্য ইউসেজ অফ ওয়ার্ডস মানে একটা ভালো ডিকশনারি কী দেয়? শব্দের ভালো ব্যবহার, শব্দের সঠিক ব্যবহার দেয়। তাহলে আমি জিজ্ঞেস করবো কে দেয়? কোনো গ্রামার বই কিন্তু এত পাওয়া যাবে না যেটা ভালো ডিকশনারিতে পাওয়া যাবে। তাহলে কি দাঁড়ালো? কি, অর্থাৎ কোন বই দেয়, আমরা এটাও বলতে পারি, বা কী দেয়। তাহলে এই গুড ডিকশনারির জায়গায় আমরা হোয়াট ব্যবহার করবো। তো হোয়াট গিভস, কী দেয়? দ্য ইউসেজ অফ ওয়ার্ডস, অর্থাৎ শব্দের ভালো ব্যবহার কে দেয় বা কী দেয়, তাহলে আমরা জানি যে একটা ভালো ডিকশনারি দেয়। সুতরাং এই গুড ডিকশনারির জায়গায় আমরা হোয়াট ব্যবহার করলাম, বাদবাকি অংশ হুবহু গিভস দ্য ইউসেজ অফ ওয়ার্ডস বসে গেছে। এরপরে আছে হি ইজ ফাউন্ড অফ প্লেয়িং ক্রিকেট, সে ক্রিকেট খেলতে পছন্দ করে, অর্থাৎ কী খেলতে পছন্দ করে বা সে কী পছন্দ করে সেটাই কিন্তু আমাদের প্রশ্নের উত্তর। অর্থাৎ প্লেয়িং ক্রিকেট হচ্ছে তার পছন্দের নাম, এই জায়গায় আমরা ব্যবহার করবো হোয়াট। আর এখানে যেহেতু অক্সিলারি ভার্ব দেওয়া আছে এবং সাবজেক্টে প্রশ্নে বসবে, যেমন সে কী খেলতে পছন্দ করে, সে হচ্ছে সাবজেক্ট, প্রশ্ন কিন্তু সে বসছে সে কী পছন্দ করে। সুতরাং আমার এখানে না থাকলেও বানাতে হতো, সুতরাং আছে, আমাদের আর বানানোর দরকার নেই, ডবল ইজ তো বসবে না। তাহলে কী হবে এখানে? হোয়াট ইজ হি ফাউন্ড অফ। আমাদের কোশ্চেন করার সময় হোয়াট হি ইজ ফাউন্ড অফ বললে হবে না, সেটা স্পোকেনে হতে পারে, রিটেন ইংলিশে দ্যাটস নট কারেক্ট। সুতরাং এখানে হবে হোয়াট ইজ হি ফাউন্ড অফ, অথবা হোয়াট গেম ইজ হি ফাউন্ড অফ প্লেয়িং। এই এত বড় না করে কোন খেলা সে খেলতে পছন্দ করে, এত কিছু না বলে সে কী পছন্দ করে, হয়ে গেল হোয়াট ইজ হি ফাউন্ড অফ, মানে সে কী পছন্দ করে। তারপর বলে হি ইজ ফাউন্ড অফ প্লেয়িং ক্রিকেট। সে যদি মিষ্টি খেতে পছন্দ করে সেটা তো স্টেটমেন্টে দেওয়াই থাকবে যে হি ইজ ফাউন্ড অফ ইটিং সুইটস বা টেকিং সুইটস। তখন আমরা তখন বলতে পারি হোয়াট ইজ হি ফাউন্ড অফ ইটিং। হ্যাঁ, গুড। এখানে আমার দিতে আমি ভুলে গেছি, আপনারা দিতে পারেন যে হোয়াট ইজ হি ফাউন্ড অফ প্লেয়িং, তাহলে আরও ভালো হবে। অর্থাৎ হোয়াট ইজ হি ফাউন্ড অফ প্লেয়িং এটা দিলে বেশি ভালো হবে। হোয়াট ইজ হি ইজ ফাউন্ড অফ ইটিং সুইটস যদি থাকতো তাহলে হতো হোয়াট ইজ হি ফাউন্ড অফ ইটিং। এইভাবে হোয়াট গেম ইজ হি ফাউন্ড অফ প্লেয়িং এটা দিলেও চলবে, যা পরে প্লেয়িংটা দেওয়া হয়েছে, আমরা এখানে গেম না দিলেও চলবে, হোয়াট ইজ হি ফাউন্ড অফ প্লেয়িং। আমরা এরপরে দেখবো হোয়াট দিয়ে আর কীভাবে আমরা কোশ্চেন করতে পারি। দেখা যাচ্ছে স্টেটমেন্টে কোনো সাবজেক্টে বসতে নাম তাহলে সেই ছিল হোয়াটের ব্যবহার হবে, বাকি অংশ বসবে। আচ্ছা, দেখি আর কী আছে। লিজা ওয়ান্টেড টু নো দি অ্যান্সার, লিজা অ্যান্সারটি জানতে চেয়েছিল। আমরা প্রশ্ন করব লিজা কি জানতে চেয়েছিল, তাহলে কিন্তু হয়ে যাবে। অর্থাৎ হোয়াট ডিড লিজা ওয়ান্ট টু নো, এই যে আমরা হোয়াট, তারপরে এতে যেহেতু পাস্ট ইনফিনিট টেন্স, সাবজেক্ট প্রশ্নে বসছে, তা আমার অক্সিলারি ভার্ব বানাতে হবে, তাহলে পাস্ট টেন্স আছে, আমরা ডিড বসালাম, তাহলে গেল হোয়াট ডিড লিজা ওয়ান্ট টু নো, উত্তর জানতে চেয়েছে। এই দ্য অ্যান্সারের জায়গায় আমরা হোয়াট বসেছি, সুতরাং দ্য অ্যান্সারের প্রশ্ন বসবে না, তাহলে হোয়াট ডিড লিজা ওয়ান্ট টু নো। পরের স্টেটমেন্ট আমরা দেখবো, লেখা আছে আই উড লাইক টু টেক কফি,
অর্থাৎ আমি কফি খেতে চাই, তাহলে তুমি কি খেতে চাও প্রশ্ন করছি। সাবজেক্টও আছে, অক্সিলারি ভার্ব দেওয়াই আছে, আমরা সেটাই দিয়ে দেবো। তাহলে কি দাঁড়ালো হোয়াট উড আইটা ইউ হয়ে যাবে। হোয়াট উড ইউ লাইক টু টেক কফি, তুমি কি খেতে চাও, সেরকম কফি এর প্রশ্ন আসবে না। তাহলে হোয়াট উড ইউ লাইক টু টেক, তুমি কি খেতে চাও, তখন সে বলবে কফি বা টি বা সুইটস যা আছে তা, বার্গার হটডগ যা খেতে চাই, সে পিৎজা, সেগুলি সে বলবে আই উড লাইক টু টেক পিৎজা, আই উড লাইক টু টেক বার্গার, যা বলবে তাই বলবে। সেই পিৎজা, বার্গার, কফি, টি, তার জায়গায় আমরা হোয়াট দিয়ে প্রশ্ন করলাম। হোয়াট উড ইউ লাইক টু টেক, হোয়াট উড ইউ লাইক টু টেক মানে তুমি কী খেতে পছন্দ করো। হয়ে গেল কিন্তু আমাদের প্রশ্নটি সুন্দরভাবে করতে পারলাম যে তুমি কী খেতে চাও। যদি বলো আমি ভাত খেতে চাই, তাহলে ভাত রাইস খাবে। বিরিয়ানি খেতে চাই, বিরিয়ানি খাবে। যাই খেতে চাই তো আমরা প্রশ্ন করবো তুমি কী খেতে চাও, হোয়াট উড ইউ লাইক টু টেক। আর একটু বলে রেখে ভালো যে উড লাইক টু, এটাও ভদ্রভাবে বিনয়ের সাথে কোনো কিছু উপস্থাপন করা, আবার প্রশ্ন করা ওটাও বিনয়ের সাথে যে আপনি আসলে কী খেতে চান। হ্যাঁ, এটা কিন্তু আসলে খুব ভদ্রচিত একটি প্রশ্ন করার মাধ্যম এবং কোনো কিছু উপস্থাপন করার মাধ্যম হচ্ছে উড লাইক টু, এটি মনে রাখবেন সকলে। এরপরে লেখা আছে ব্লু ইজ মাই ফেভারিট কালার, নীল হচ্ছে আমার সবচেয়ে প্রিয় কালার। এখানে বানানটা একটু খেয়াল করবেন, COLOUR, যদিও আমেরিকান স্পেলিংয়ে ইউর ব্যবহার হয় না, কিন্তু আমরা যেহেতু ব্রিটিশ ইংলিশ ফলো করি আর ইংলিশের উৎপত্তি আসলে ইংল্যান্ডে, সুতরাং ব্রিটিশ ইংলিশই এখন ওয়ার্ল্ড ওয়াইড রেকগনাইজড কারেক্ট ইংলিশ। তো আমরা সেটা দেখবো কী হবে। ব্লু ইজ মাই ফেভারিট কালার মানে হচ্ছে যে নীল হচ্ছে আমার প্রিয় রঙ। তাহলে প্রশ্ন করবো তোমার প্রিয় রঙ কী আসবে, হোয়াট, ব্লুটা বসবে না, ব্লুর জায়গায় আমরা হোয়াট বসায় ছেড়ে দেবো। হোয়াট ইজ, মায়ের জায়গায় দেবো ইয়োর, হয়ে গেল হোয়াট ইজ ইয়োর ফেভারিট কালার, তোমার প্রিয় রঙ কী, ব্লুর জায়গায় হোয়াট, ইজ ঠিক আছে, মায়ের জায়গায় ইয়োর ফেভারিট কালার, সবই ঠিক আছে, শুধু কোশ্চেন মার্ক বসে, এখানে দুটো ফুল স্টপ বসে গেছে ভুল করবে, ওটা ব্যাপার না, খেয়াল করবেন। সেভাবে কোশ্চেন মার্ক দিতে কিন্তু ভুল করলে সমস্যা আছে। আপনি ফুল স্টপ রাখেন, কোনো টিচার নম্বর দেবে, কেউ দেবে না। তাহলে হোয়াট ইজ ইয়োর ফেভারিট কালার, ব্লুর জায়গায় হোয়াইট হতে পারে, ইয়েলো হতে পারে, গ্রিন হতে পারে, রেড হতে পারে, যার যেটা। তো ব্লু কী হলো, হোয়াটস ইয়োর ফেভারিট কালার, আসলে ব্লু ইজ মাই ফেভারিট কালারের প্রশ্ন হবে হোয়াটস ইয়োর ফেভারিট কালার বা হোয়াট ইজ ইয়োর ফেভারিট কালার। আচ্ছা, এরপরে আছে মাই সানস সাকসেস মেড মি হ্যাপি, আমার ছেলের সফলতা আমাকে খুব খুশি আনন্দিত করেছিল বা খুব সুখী করে দিয়েছিল, মানে আমাকে খুব আনন্দ দিয়েছিল। আমার প্রশ্ন করবো কী তোমাকে খুব আনন্দ দিয়েছিল, অর্থাৎ মাই সানস সাকসেস, এই জায়গায় আমরা বসবো হোয়াট। আর এটা যেহেতু আমার প্রশ্নে বসছে না, তার অক্সিলারি ভার্ব বানানোর দরকার নেই। কী হলো, হোয়াট মেড ইউ হ্যাপি, মাই সানস সাকসেস, এটাই হলো উত্তর যে আমার ছেলের সফলতা। তাহলে কী হলো, বা সাফল্য, আমার ছেলের সাফল্য বা সফলতা আমাকে খুব সুখী করেছিল। তাহলে বলবো কী তোমাকে খুব সুখী করেছিল, হোয়াট মেড ইউ হ্যাপি, মেড মানে করা, ইউ তোমাকে হ্যাপি, হোয়াট মেড ইউ হ্যাপি। এক হোয়াট পেশা জানতে ব্যবহার হয়, কীরকম এর গঠনটা একটু আলাদা হবে, সেটা হলো হোয়াট বি সাবজেক্ট, অর্থাৎ বি মানে আমি যার ওয়াজার, প্রেজেন্ট টেন্সে থাকলে আমি যার দিয়ে প্রশ্ন করবো, পাস্ট টেন্সে থাকলে ওয়াজার দিয়ে প্রশ্ন করবো, তুমি কি, তোমার বাবা কী করে। আচ্ছা, আমরা কিছু স্টেটমেন্ট দেখি। লেখা আছে মাই সিস্টার ইজ এ ডক্টর, আমার বোন একজন ডাক্তার। কেউ যদি বলে থাকে যে আমার বোন একজন ডাক্তার, তাহলে আমি তাকে জিজ্ঞাসা করবো তার বোনের পেশা কী। তাহলে এখানে প্রশ্ন করতে হবে তার পেশাটা আমি জানতে চাচ্ছি, তাহলে হবে হোয়াট ইজ ইউর সিস্টার, এই ডক্টর তো তার পেশা, সুতরাং আমরা এই ডক্টরের জায়গায় হোয়াট জিজ্ঞেস করলাম, হোয়াট ইজ ইউর সিস্টার। এটাই কিন্তু কারেক্ট ওয়ে টু নো ওয়ান্স প্রফেশনস, কারো পেশা জানার কিন্তু এর মাধ্যম যে হোয়াটস ইউর সিস্টার। কোশ্চেন স্পোকেনে হোয়াটস ব্যবহার করবো, এখানে আমরা হোয়াট ইজ যেভাবে আছে কন্ট্রাক্টেড ফর্ম না ব্যবহার করে আমরা অরিজিনাল ফর্মটা ব্যবহার করছি, হোয়াট ইজ, আর মাই সিস্টার জায়গায় ইয়োর সিস্টার, এই জন্য মাই সিস্টার জায়গায় হবে ইয়োর সিস্টার, হোয়াটস ইয়োর সিস্টার বা হোয়াট ইজ ইয়োর সিস্টার। একটা স্টেটমেন্ট দেখবো, লেখা আছে হার ফাদার ইজ এ পুলিশ অফিসার, তার বাবা একজন পুলিশ কর্মকর্তা। এইভাবে তার বাবা কী করেন, তো হোয়াট ইজ হার ফাদার হবে, দেখি কী হচ্ছে। হ্যাঁ, হোয়াট ইজ হার ফাদার, তার বাবা কী করে। হার ফাদার ইজ এ টিচার, ফার্মার, যাই হোক না কেন হোয়াট ইজ হার ফাদার হয়ে যাবে। হিজ ফাদার হলে হোয়াট ইজ হিজ ফাদার হয়ে যাবে। একটা জিনিস খেয়াল রাখতে হবে, এখানে হিজ, হার, দেয়ার, এটা হলো থার্ড পারসন সিঙ্গুলার প্লুরাল, এটা থাকলে আর কোশ্চেনে কোনো পরিবর্তন হবে না। কিন্তু এখানে যদি মাই বা আওয়ার থাকতো তাহলে ইয়োর হয়ে যেত, যেমন এখানে হয়েছে ইয়োর। নেক্সট, হিজ মাদার ইজ এ হাউস ওয়াইফ, তার মা একজন গৃহিণী। তাহলে তার মা কী করেন, সেম কোশ্চেন। এখন বলবো তোমার মা কী করেন, পেশা জানতে চাচ্ছি মায়ের, তাহলে হবে কি হোয়াট ইজ, সরি এখানে তার মা কী করেন, তাহলে হবে হোয়াট ইজ হিজ মাদার। অবশ্যই আমাদের প্রায় অনেকেরই মা, প্রায় সকলেরই মা হাউস ওয়াইফ, যে পেশায় থাকুন না কেন হাউস ওয়াইফ সকলকেই হতে হয়। তাই ওখানে কী হলো, হোয়াট ইজ হিজ মাদার। অথবা আরেকভাবে প্রশ্ন করা যায় যে তার হোয়াট ডাজ ইউর মাদার
সরি এখানে ইয়োর দেওয়া হয়েছে, ওটা হিজ হবে অবশ্য। তো যাই হোক, তোমার মা কী করেন, এটা হলো হোয়াট ডাজ ইউর মাদার ডু, অথবা হোয়াট ডাজ ইউর সিস্টার ডু। আর তার মা হলে হবে হোয়াট ডাজ হিজ মাদার ডু, হোয়াট ডাজ হার মাদার ডু। স্যার মাদার, সিস্টার, ফাদার, ব্রাদার একই সিস্টেম আছে। তবে এই হোয়াট প্লাস বি ভার্ব প্লাস সাবজেক্ট এটাই বেশি ব্যবহার হয়, এটাই আমরা মনে রাখবো। এটাও মনে রাখবো, যখন যদি কেউ প্রশ্ন করে তাহলে আমরা বুঝতে যেন পারি, সেজন্য হোয়াট ডাজ ইউর মাদার ডু অথবা হোয়াট ডাজ হার মাদার ডু, সেম কোয়েশ্চেন। কারো পেশা আমরা জানতে চাই, তাহলে বলি আপনি কী করেন, হোয়াট আর ইউ, আমরা এই কোয়েশ্চেনটা না করে আমরা বলবো হোয়াট ডু ইউ ডু, এটা বেশি ভালো হয়, হোয়াট ডু ইউ ডু। একটু বলে রাখি অনেকের ক্ষেত্রে যে হোয়াট ডু ইউ ডু জায়গায় হাউ ডু ইউ ডু হয়। হাউ ডু ইউ ডু যেটা হয় সেটা হলো প্রথম কারোর সাথে পরিচয় হচ্ছে, তখন তার আমরা কেমন আছে, হাউ আর ইউ না জিজ্ঞাসা করে আমরা বলবো হাউ ডু ইউ ডু। আর হোয়াট ডু ইউ ডু মানে আপনি কী করেন। এরপরে আমরা দেখবো লেখা আছে কোনো ব্যক্তি বা পণ্য সামগ্রী কেমন, সেটা জানতে এই গঠনটা কীভাবে দেওয়া আছে হোয়াট প্লাস বি প্লাস সাবজেক্ট প্লাস লাইক। তাহলে কোনো ব্যক্তি বা পণ্য সামগ্রী কেমন সেটা জানতে আমরা এই ফর্মুলাটা ব্যবহার করবো। দেখি আমরা কিছু স্টেটমেন্ট, যেমন মাই ফাদার ইজ এ ভেরি অনেস্ট ম্যান, আমার বাবা খুবই সৎ মানুষ। তার মানে আমার বাবা কেমন সেটার প্রশ্ন কেউ যদি করে, কীভাবে করবে আমাকে, বা অন্য কারো বাবা কেমন, আমরা তার প্রশ্ন করবো কীভাবে, যে তোমার বাবা কেমন, কীভাবে করবো, হোয়াট ইজ ইউর ফাদার লাইক। এখানে লাইক মানে কিন্তু ভালোভাবে খেয়াল করতে হবে, এটা কিন্তু আসলে পছন্দ করা না, এটা হলো প্রেপোজিশনের কাজ করছে। ভার্ব হলে কিন্তু এটা পছন্দ করা বোঝাতো, কিন্তু যেহেতু প্রেপোজিশন তাহলে এটা মতর কাজ করছে, ঠিক। তাহলে এখানে লাইক কিন্তু মতর কাজ করছে, তাহলে হবে হোয়াট ইজ ইউর ফাদার লাইক, অর্থাৎ তোমার বাবা কী পছন্দ করে নয়, তোমার বাবা কেমন স্বভাবের মানুষ, কী ধরনের মানুষ, খুবই সৎ মানুষ। আর পছন্দ করা হলে কিন্তু হোয়াটের পর ইজ হতো না, ডাজ হয়ে যেত, হোয়াট ডাজ ইউর ফাদার ডু। বাই দ্য ওয়ে, আমরা পরের স্টেটমেন্টে দেখবো, লেখা আছে বান্দরবন ইজ এ ভেরি বিউটিফুল রিজন। এটা অনেক উচ্চারণ রিজিয়ন বলে, রিজন না, এটা হবে রিজন। যাই হোক, আমি উচ্চারণ নিয়ে আরও একটি কন্টেন্ট বানাবো, সেগুলো বেশ কমন কিছু ওয়ার্ডস আছে যার ভুল উচ্চারণ আমরা করে থাকি, সেটা আমার পরবর্তী ভিডিওতে আপলোড করার চেষ্টা করব। এখন আমরা ডাব্লিউএস কোয়েশ্চেন নিয়ে আলোচনা করছি, একটু মন দিয়ে শুনবেন। বান্দরবন ইজ এ ভেরি বিউটিফুল রিজন, অর্থাৎ বান্দরবন একটা খুবই সুন্দর অঞ্চল। আমরা প্রশ্ন করবো বান্দরবন কেমন অঞ্চল, সেম কোয়েশ্চেন, হোয়াট ইজ বান্দরবন লাইক, বান্দরবন কী ধরনের জায়গা, কীরকম। নেক্সট দেখি লেখা আছে দিস হ্যান্ডসেট ইজ ভেরি আপ টু ডেট। মনে করেন যে কারো হাতে খুব একটা হ্যান্ডসেট আছে, হ্যান্ডসেট মানে আমরা যেগুলো মোবাইল ফোন বলি, হাতে যেটা ব্যবহার করা হয়, বলছে যে কি ভেরি আপ টু ডেট মানে খুবই অত্যাধুনিক, অর্থাৎ সব ধরনের সুযোগ সুবিধা। প্রশ্ন করবো হ্যান্ডসেটটি কেমন, সেম কোয়েশ্চেন, সেম স্ট্রাকচার দিয়ে, হোয়াট ইজ দিস হ্যান্ডসেট লাইক, এই হ্যান্ডসেটটি কেমন। আরেকটা আছে বিরিয়ানি, বিরিয়ানি ইজ এ ফুড মেড উইথ রাইস অ্যান্ড মিট। বিরিয়ানি হচ্ছে একটা খাবার চাল এবং মাংস দিয়ে তৈরি। প্রশ্ন করবো বিরিয়ানি কী ধরনের খাবার। মনে করেন যে কোনো ফরেনার আসছে আপনার এখানে, আপনি তাকে বলছেন বিরিয়ানি খাওয়াবো আপনাকে, উনি জিজ্ঞাসা করতে পারে বিরিয়ানি আসলে কী ধরনের খাবার, তখন তিনি কিন্তু বলবেন হোয়াট ইজ বিরিয়ানি লাইক। আপনি কিন্তু ভুল বুঝবেন না যে বিরিয়ানি কী পছন্দ করে, এখানে পছন্দ করার কথা কিন্তু বলা হয়নি, এখানে বলা হয়েছে বিরিয়ানি কী ধরনের খাবার। তবে মনে রাখবেন হোয়াট ইজ বিরিয়ানি লাইক মানে হচ্ছে বিরিয়ানি কী ধরনের খাবার বা বিরিয়ানি কী জিনিস। কেউ দেখতে কেমন হলে শুধু ব্যক্তি না, পণ্য সামগ্রীও যদি দেখতে কেমন হয়, যে আমি একটা ক্যালকুলেটর কিনেছি, ক্যালকুলেটর দেখতে কেমন, আমি একটি ফোন হ্যান্ডসেট কিনেছি, সেটা দেখতে কেমন, অথবা কোনো ব্যক্তি দেখতে কেমন হলে আমরা এই ফর্মুলায় করবো হোয়াট ডাজ দ্য সাবজেক্ট প্লাস লুক লাইক। আমরা কিছু স্টেটমেন্ট দেখবো। লেখা আছে বান্দরবন ইজ ভেরি চার্মিং, এই জায়গাটা দেখতে আসলে খুব ভালো। বান্দরবন আমি দেখে এসেছি, আপনারা যারা দেখেননি আপনারা অবশ্যই দেখে আসবেন, আর যারা দেখেছেন তারা তো জানেন এই জায়গাটা কত সুন্দর। কী হবে বান্দরবন ইজ ভেরি চার্মিং, বান্দরবন মানে হচ্ছে খুবই সুন্দর একটা জায়গা। তাহলে কী হবে এখানে, অবশ্য আমি এটা বান্দরবন জায়গাটা আমার প্রথম সুযোগ হয়েছিল 51 CEC ব্যাচ, ঢাকা নাম থেকে আমরা গিয়েছিলাম। সুন্দর একটা মুহূর্ত সময় আমরা কাটিয়ে এসেছি, ভোলার নয়। তো যাই হোক, সেখানে কী হবে বান্দরবন ইজ ভেরি চার্মিং। একইভাবে আমরা যদি কাউকে কোয়েশ্চেন করি প্রশ্নে যে বান্দরবন জায়গাটা কেমন, তাহলে আমরা দেখতে কেমন, তাহলে আমরা বলবো কি হোয়াট ডাজ বান্দরবন লুক লাইক, বান্দরবন জায়গাটা দেখতে কেমন, বান্দরবন দেখতে কেমন, কি হলো হোয়াট ডাজ বান্দরবন লুক লাইক। এরপরে আছে আর ব্রাদার ইন ল ইজ ভেরি হ্যান্ডসাম, তার দুলাভাই, বা আজকাল তো কেউ দুলাভাই বলে না, সবাই ভাইয়া ভাইয়া বলে, বোনের হাজব্যান্ডকেও অনেকে ভাইয়া বলে। যাই হোক, আমরা একটু আগের আমলের মানুষ, যার জন্য আমরা দুলাভাই বলি। তাহলে কী হবে এখানে, যে হার ব্রাদার ইন ল ইজ ভেরি হ্যান্ডসাম, তার দুলাভাই খুবই সুন্দর। আর আসলে এখানে হ্যান্ডসাম বলতে ঠিক সুন্দর না, খুব পরিপাটি সেটাই বোঝাচ্ছে, দেখ তার খুব পরিপাটি। তাহলে কী দেখতে হলো আমরা এখানে দেখতে কেমন, তাহলে আমরা কী বলবো হোয়াট ডাজ হার ব্রাদার ইন ল লুক লাইক, তার দুলাভাই দেখতে কেমন।
আরেকভাবে প্রশ্ন করা যায়, হোয়াট ডাজ হার ব্রাদার ইন ল লুক লাইক, না বলে এটা বলা যায় হাউ ডাজ হার ব্রাদার ইন ল লুক লাইক। হোয়াটের জায়গায় হাউ দিলেও হবে এখানে। হোয়াট ডাজ হার ব্রাদার ইন ল লুক লাইক অথবা হাউ ডাজ হার ব্রাদার ইন ল লুক লাইক, সেটাই সেম কোশ্চেন হবে। এরপর আছে ইয়োর নিউ হ্যান্ডসেট লুকস ভেরি কস্টলি। হয়তো আমাকে কেউ বলছে যে তোমার হ্যান্ডসেটটা দেখে খুব দামি মনে হচ্ছে, তাহলে প্রশ্ন আমি যদি কাউকে এই প্রশ্নটা হবে যে আমার হ্যান্ডসেটটা দেখে কেমন মনে হচ্ছে, দেখতে কেমন লাগছে। অনেকে আমরা মোবাইল ফোনের প্রতি আকর্ষণ আছে আমাদের, তাহলে আমরা বলবো কি, হোয়াট ডাজ মাই নিউ হ্যান্ডসেট লুক লাইক, আমার নতুন হ্যান্ডসেটটা কেমন লাগছে। মানে সাবজেক্ট কিন্তু আমি না, হ্যাঁ, আমি হলে ডু হতো, আমি দেখতে কেমন সেটা কিন্তু বলা হচ্ছে না, বলা হচ্ছে আমার নতুন হ্যান্ডসেটটা কেমন, তাই এখানে ডাজ হয়েছে, কারণ মাই নিউ হ্যান্ডসেট এটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার, তাই হচ্ছে হোয়াট ডাজ মাই নিউ হ্যান্ডসেট লুক লাইক। কেউ যদি নিজে থেকে বলে আমাকে দেখতে কেমন লাগছে, এটাই হবে হোয়াট ডু আই লুক লাইক অথবা হাউ ডু আই লুক লাইক। হোয়াট ডু আই লুক লাইক অথবা হাউ ডু আই লুক লাইক। আমরা এরপরে হোয়াট টাইম দিয়ে আমরা সময় জানতে পারবো। এর গঠন হচ্ছে হোয়াট টাইম দিয়ে বি, তারপরে ইট বসবে, তাহলে এরপর আমরা প্রশ্নটি করতে পারবো। স্টেটমেন্ট দেখি লেখা আছে ইট ইজ 9:45 নাও, মানে 9:45 মানে হচ্ছে 9:45, অর্থাৎ 10টা বাজতে 15 মিনিট বাকি আছে। কোশ্চেন করবো আমরা কি, হোয়াট টাইম ইজ ইট নাও, হোয়াট টাইম ইজ ইট নাও, তাহলে কী হলো, নাও যেহেতু আমার স্টেটমেন্টেও আছে আমরা কোশ্চেনও করতে পারি। ও বলছে এখন 10:45 বাজে, এখন কত বাজে, এটা ইংরেজি হোয়াট টাইম ইজ ইট নাও। নেক্সট আসি, আমাদের লেখা আছে টুডে ইজ সানডে, টুডে ইজ মানডে, যাই থাকুক না কেন, তাহলে আজকে কী দিন, সেম হোয়াট টাইমের জায়গায় হোয়াট ডে ব্যবহার করবো, হোয়াট ডে ইজ টুডে, হোয়াট ডে ইজ টুডে। নেক্সট ইটস 7:30 AM, ঘড়ির সময় এভাবে বলা যায়, ইট ইজ 7:30 না বলে ইট ইজ 7:30 AM, তাহলে এখন 7:30 বাজে, সকালে এমটা সকালে বোঝাচ্ছে, সকাল বিকাল রাত যাই বোঝে না কেন টাইম একটাই জানার নিয়ম, হোয়াট টাইম ইজ ইট। তবে আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে লেখা আছে হোয়াট টাইম ইজ নাও, বা নাও না দিলেও চলবে, হোয়াট টাইম ইজ বাই ইয়োর ওয়াচ, তোমার ঘড়িতে এখন কত বাজে। এটা একটু এক্সেপশনাল রুল, তবে হোয়াট টাইম ইজ ইট দিলেও কিন্তু আগে যেটা দিয়েছি আমরা হোয়াট টাইম ইজ ইট নাও, এটা দিলেও কোশ্চেনটা বেটার হবে। যাই হোক, এরপরে আমরা দেখতে পাচ্ছি হোয়েন শব্দের অর্থাৎ আমরা কখন জানি, এটা সময় জানতে ব্যবহার হবে, অর্থাৎ স্টেটমেন্টের মধ্যে কোনো সময় দেওয়া থাকলে তা জানতে আমাদের হোয়েন ব্যবহার হবে। এখানে লেখা আছে নজরুল ওয়াজ বর্ন ইন 1899, নজরুল 1899 সালে জন্মগ্রহণ করছেন। তাহলে আমরা জিজ্ঞাসা করবো, এটা টাইম দেওয়া আছে ইন 1999, আমরা এখানে বলবো কখন নজরুল জন্মগ্রহণ করেছেন, তাহলে কখন ইংরেজি হোয়েন ওয়াজ নজরুল। সাবজেক্ট যেহেতু প্রশ্ন বসছে, এটা অক্সিলারি ভার্ব ওয়াজ ওয়ার যাই থাকুক এখানে বসে যাবে, যেহেতু নজরুল বা থার্ড পারসন সিঙ্গুলার আছে। তো হোয়েন ওয়াজ নজরুল বর্ন, আর ইন 1899 এটা আমরা দিব না, কারণ এটার পরিবর্তে আমরা হোয়েন জিজ্ঞাসা করেছি। তারপরে আছে দ্য টাইটানিক স্যাঙ্ক ইন 1912, টাইটানিক 1912 সালে ডুবে গেছে। আমরা জিজ্ঞাসা করবো কবে বা কখন টাইটানিক ডুবে গেছে বা কত সালে ডুবে গেছে, সেম কত সালে, কখন, কবে, ইংরেজি একটা হবে হোয়েন। হুইচ ইয়ার দিলেও চলবে, তবে আমরা হোয়েন দিয়েও করতে পারবো। হোয়েন যেহেতু পাস্ট ইনডিফিনিট টেন্সে আছে, সাবজেক্ট টাইটানিক প্রশ্নে বসছে, তাই আমার এখানে ডিড বানাতে হলো, পাস্ট ইনডিফিনিট ডিড। হোয়েন ডিড দ্য টাইটানিক, আর যেহেতু আমি ডিড বসিয়ে দিয়েছি তাই স্যাঙ্ক বসবে না, বলবে সিঙ্ক। হোয়েন ডিড দ্য টাইটানিক সিঙ্ক, টাইটানিক কবে ডুবেছিল বা কত সালে ডুবেছিল একই কোশ্চেন। এরপরে আছে দ্য ব্যাংক ক্লোজেস অ্যাট 6 PM, ব্যাংকটা সন্ধ্যা 6টায় বন্ধ হয়। তা আমি বলবো কখন বন্ধ হয়, তাহলে এটা যেহেতু ব্যাংক আমার প্রশ্নে আছে কখন ব্যাংকটি বন্ধ হয়, তাহলে হোয়েন একটা প্রেজেন্ট টেন্স আছে, তো ডাজ হলো হোয়েন ডাজ দ্য ব্যাংক ক্লোজ অ্যাট 6 PM দেওয়া আছে, এটা আমাদের আর অ্যাট 6 PM এর পরিবর্তে আমরা হোয়েন জিজ্ঞাসা করছি, হোয়েন ডাজ দ্য ব্যাংক ক্লোজ, ডাজ বসিয়েছি তাই ক্লোজের সাথে যে এসটা আছে সেটা আর বসলো না, ক্লোজেস তার হয়নি, হচ্ছে ক্লোজ, হোয়েন ডাজ দ্য ব্যাংক ক্লোজ, যদি ছিল স্টেটমেন্টে দ্য ব্যাংক ক্লোজেস অ্যাট 6 PM। এরপর আছে হি ডেলিভার্ড হিজ লেকচার অ্যাট দ্য এন্ড অফ দ্য মিটিং, তিনি বক্তব্য রাখলেন, তার বক্তব্য রাখলেন অ্যাট দ্য এন্ড অফ দ্য মিটিং, মানে সভার শেষ দিকে। তো কখন বক্তব্য রাখছেন, অ্যাট দ্য এন্ড অফ দ্য মিটিংয়ের পরিবর্তে আমরা কখন জিজ্ঞাসা করবো, তাহলে হোয়েন ডিড হি ডেলিভার হিজ লেকচার, ডিড বসার জন্য ডেলিভার সাথে আর পাস্ট ফর্ম বসে নাই, বেস ফর্ম বসছে, হোয়েন ডিড হি ডেলিভার হিজ লেকচার। এরপরে আমরা দেখতে পাচ্ছি হাউ অফেন, হাউ অফেনের জায়গায় আমরা চলুন হাউ অফটেনও বলতে পারি। তাই এটা কখন বসাবো আমরা প্রশ্নে, ডাব্লিউএস কোশ্চেনে, যখন এটা কখন বা কত ঘন ঘন কোনো কাজ ঘটছে সেটা জানতে আমাদের ব্যবহার হবে। আমরা স্টেটমেন্ট দেখি লেখা আছে হি গোজ টু জিম থ্রাইস উইক, সে সপ্তাহে 3 বার, থ্রাইস মানে 3 বার, কেউ হয়তো প্রতিদিনই যায়, 2 বার যায়, 3 বার যায়, 4 বার যায়, তাহলে সেখানে আমরা বলে কখন কখন যায় বা কত ঘন ঘন যায়, সেটা ইংরেজি কিন্তু আর হোয়েন হবে না, হবে হাউ অফেন। হাউ অফেন ডাজ হি
এই ডাজ বসলো, যেহেতু গোয়ের সাথে ইএস আছে, থার্ড পারসন সিঙ্গুলার ডাজ হি, আর গোজ আর বসবে না, হবে গো, যেহেতু ইএসটা আমি এখানে নিয়ে নিয়েছি। তাহলে কি দাঁড়ালো, হাউ অফন ডাজ হি গো টু জিম, অর্থাৎ সে জিমে কখন কখন বা কত ঘন ঘন যায়। এরপর স্টেটমেন্টে আছে আই ভিজিট মাই ভিলেজ ওয়ান্স এ ইয়ার। আমি ওয়ান্স এ ইয়ার, ওয়ান্স মানে একবার, এই ইয়ার মানে বছরে, প্রতি বছর। এই কিন্তু এখানে এই আর্টিকেলটা পজিশন পারে কাজ করছে। প্রতি বছর আমি একবার গ্রামের বাড়ি যাই। তাহলে তুমি কখন কখন গ্রামের বাড়ি যাও, এটা প্রশ্ন করলে তো উত্তর আসবে। তাহলে কী হবে, হাউ অফেন ডু ইউ, আয়ের জায়গায় হলে ইউ, আর অক্সিলারি ভার্ব অবশ্যই ডু বসবে। সাবজেক্ট যদি প্রশ্ন বসে তাহলে অক্সিলারি ভার্ব বানাতে হবে। তাহলে হাউ অফেন ডু ইউ ভিজিটই থাকলো, মাই ভিলেজটা হবে ইয়োর ভিলেজ। হাউ অফেন ডু ইউ ভিজিট ইয়োর ভিলেজ। তারপরে আছে দ্য মুসলিমস সে দেয়ার প্রেয়ার 5 times a day। মুসলমানরা তাদের নামাজ বা প্রার্থনা প্রতিদিন, যে এটাও প্রতিদিন 5 ওয়াক্ত বা 5 বার পড়ে। তাহলে হবে কখন কখন পড়ে, হাউ অফেন এ ডে, অর্থাৎ দিনে কতবার বা কত ঘন ঘন, দিনে কতবার ডু দ্য মুসলিমস সে দেয়ার প্রেয়ার, তাদের নামাজ পড়ে। হাউ অফেন এ ডে ডু দ্য মুসলিমস সে দেয়ার প্রেয়ার, অথবা এই ডেটা পরে বলা যায়, তবে আগে বললে বেশি ভালো হয়। পরে বললে কী হবে, হাউ অফেন ডু দ্য মুসলিমস সে দেয়ার প্রেয়ার এ ডে, এই ডেটা আমরা সব শেষে বসাবো। তবে আগে বসালে ভালো হয়, কারণ প্রতিদিন অথবা দিনে কতবার বা কত ওয়াক্ত মুসলিমরা তাদের নামাজ পড়ে। এরপরে আমরা দেখতে পাচ্ছি লেখা আছে হোয়ার। হোয়ার শব্দের অর্থ আমরা সবাই জানি কোথায়। এটা একটা স্টেটমেন্টের মধ্যে কোনো স্থান দেওয়া থাকলে সেটা জানতে আমরা হোয়ার দিয়ে কোশ্চেন করবো। আমরা একটা স্টেটমেন্ট দেখি, লেখা আছে হি স্পেন্ড মেনি ইয়ার্স ইন জাপান। এখানে জাপানের একটা স্থানের নাম দেওয়া আছে, সুতরাং আমরা এখানে বলতে পারি যে তিনি কাটিয়েছেন মেনি ইয়ার্স, অনেক বছর ইন জাপান। আমরা প্রশ্ন করবো তিনি কোথায় অনেক বছর কাটিয়েছেন, তাহলে আমরা ইন জাপানের জায়গায় হোয়ার করবো। আর যেহেতু হি বসছে তাই আমার অক্সিলারি ভার্ব বসে যাবে। হোয়ার ডিড হি স্পেন্ডের এখানে পাস্ট ফর্ম ছিল, এটা বেস ফর্ম হয়ে যাবে স্পেন্ড, টি এর জায়গায় ডি দিলে বেস ফর্ম হয়ে যাবে। তাহলে হলো হোয়ার ডিড হি স্পেন্ড মেনি ইয়ার্স, তিনি দীর্ঘ বছর, অনেক বছর কোথায় কাটিয়েছিলেন বা কোন দেশে কাটিয়েছিলেন। তাহলে আমরা কোন দেশ কোথায়, একই ইংরেজি হবে হোয়ার। হুইচ কান্ট্রি দিলেও হতো, তবে সেটা ভালো হতো না, ইন হুইচ কান্ট্রি বলতে হতো, ইন সহ বলতে হতো, ইন হুইচ কান্ট্রি ডিড হি স্পেন্ড মেনি ইয়ার্স। তবে হোয়ার দিলে আমার ইন হুইচ কান্ট্রি দেওয়ার দরকার নাই। হোয়ার ডিড হি স্পেন্ড মেনি ইয়ার্স। নেক্সট স্টেটমেন্টটা হচ্ছে শি কামস ফ্রম বগুড়া। তিনি বগুড়া থেকে এসছেন। তাহলে আমরা বলবো তিনি কোথা থেকে এসছেন, তাহলে কোথা থেকে এসছেন, ফ্রম বগুড়া। কোথা থেকে আমার প্রশ্নে থাকছে, তো প্রশ্ন কিন্তু ফ্রম থাকবে, এই জন্য হলো কি ফ্রম। হোয়ার ডাজ শি কাম ফ্রম, এস কামস আর বসে নাই, কারণ এই যে এসটা ডাজে আছে। হোয়ার ডাজ শি কাম ফ্রম। নেক্সট স্টেটমেন্ট হচ্ছে বাই দ্য সাইড অফ দ্য লেক, অর্থাৎ হ্রদের ধারে, বা আমরা জানি যে কোনো খাড়া পুকুর করে দেওয়া, এটা আর্টিফিশিয়ালও ইদানিং বেশি আছে। যাই হোক, তার ধারে কী আছে, বাই মানে এখানে ধারে পাশে কী আছে, দ্য টি স্টল স্ট্যান্ডস, এই চায়ের দোকানটা আছে। এখানে স্ট্যান্ড মানে দাঁড়িয়ে থাকা বোঝাচ্ছে, মানে আছে। তাহলে আমরা বলবো চায়ের স্ট্যান্ডটা কোথায়, বাই দ্য সাইড অফ দ্য লেকের জায়গায় আমরা বলবো হোয়ার। তাহলে এখানে যেহেতু এস দেওয়া আছে, টি স্টল সাবজেক্টটা বসছে, সুতরাং এখানে আমাদের অক্সিলারি ভার্ব বসবে ডাজ। দ্য টি স্টল হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলারটা হলো ডাজ, আর স্ট্যান্ডের সাথে এস আর এখানে বসে নাই। তাহলে কি দাঁড়ালো, হোয়ার ডাজ দ্য টি স্টল স্ট্যান্ড। আরেকভাবে কোশ্চেন করা যায়, হোয়ার ইজ দ্য টি স্টল সিচুয়েটেড, টি স্টলটা কোথায় অবস্থিত। তবে উপরে যেটা দেওয়া আছে এটাই বেশি স্ট্যান্ডার্ড এবং স্মার্ট। নেক্সট আমরা আসি, লেখা আছে আই ওয়াজ স্টাক টু ট্রাফিক জ্যাম, আমি যানজটে আটকে গেছিলাম। এটা প্রায় আমরা সম্মুখীন হই। তাহলে আমাকে জিজ্ঞেস করতে হবে কোথায় আটকে গেছিলা, তো কোথায় ছিল এতক্ষণ, এই ধরনের বিভিন্ন কোশ্চেন করা হয়। সেই কোশ্চেনটা আমরা কীভাবে, কোথায় আটকে গেছিলাম, বলা আটকে গেছিলাম, কোথায় আটকে গেছো, এই যে সেইগুলো ওয়্যার। আচ্ছা, তুমি হলে কিন্তু আর ওয়াজ হবে না, তুমি হলে হবে ওয়্যার, আর আয়ের পরে ওয়াজ হয়েছিল। তাহলে কি হলো, ওয়্যার ইউ স্টাক টু। স্টিকের পাস্ট পার্টিসিপল ফর্ম স্টাক করা আছে, স্টিক টু মানে আটকে যাওয়া, লেগে যাওয়া। আর ওয়াজ ওয়ারের পর এটা পাস্ট পার্টিসিপল ফর্ম, আমি নিজে থেকে আটকে জানি, আমাকে আটকানো হয়েছে, শুনে এটা প্যাসিভ, এই জন্য স্টিকের পাস্ট পার্টিসিপল ফর্ম এখানে স্টাক ব্যবহার করা হয়েছে। একইভাবে তুমি কোথায় আটকে গেছিলো, এটাও প্যাসিভে, তাহলে ওয়্যার ইউ স্টাক টু। খুব সুন্দর একটা প্রশ্ন, অনেকে শিখে রাখতে পারি, যখন তখন চাকরি কাজে লাগানো যেতে পারে। ওয়্যার ইউ স্টাক টু। এবার আমরা আসি হোয়াই দিয়ে প্রশ্ন আমরা তখনই করব যখন এর মধ্যে কোনো কারণ দেওয়া থাকবে, এবং সেই কারণটি জানতে আমরা হোয়াই ব্যবহার করব। এখানে একটা স্টেটমেন্ট দেওয়া আছে, স্টাডি বুকস টু গেইন নলেজ, আমরা বই পুস্তক অধ্যয়ন করি জ্ঞান অর্জন করার জন্য। এখানে কারণটি দেওয়া আছে টু গেইন নলেজ, অর্থাৎ জ্ঞান অর্জন করার জন্য। তাহলে বলবো যে এখানে দেওয়া আছে আমরা, তাহলে প্রশ্ন করবো তোমরা কেন স্টাডি করো বা আপনারা কেন স্টাডি করেন। তাহলে কী হলো,
টু গেইন নলেজের পরিবর্তে আমরা ওয়াই ব্যবহার করব। ওয়াই এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে, আর আমরা পরিবর্তে তোমরা সাবজেক্ট বসছে, তাই আমাদের অক্সিলারি ভার্ব বসলো ডু। ওয়াই ডু ইউ স্টাডি, ওয়াই ডু ইউ স্টাডি মানে তুমি পড়াশোনা কেন করো, অথবা তোমরা কেন করো, অথবা আপনারা কেন পড়াশোনা করেন, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে। আমরা জ্ঞান অর্জন করার জন্য পড়াশোনা করি। আচ্ছা, যাই হোক, এরপরে আছে আই কুড নট গো আউট, আমি বাইরে বের হতে পারিনি, পাস্ট ইনডিফিনিট টেন্সে এটা আছে। বিকজ অফ হেভি রেইনফল, চরম বৃষ্টির কারণে আমি বের হতে পারিনি। তাহলে এটা কেন বের হতে পারিনি, বিকজ অফ হেভি রেইনফল, এই জায়গায় আমরা ওয়াই ব্যবহার করবো। ওয়াই ইউ কুড নট, সরি অক্সিলারি ভার্বটা আগে বসবে। ওয়াই ইউ কুড নট, এটা স্পোকেনে বলা যাবে, রিটেনে শুদ্ধভাবে বলতে হলে অক্সিলারি ভার্বটা আগে হবে। ওয়াই কুড নট ইউ গো আউট, এটা শর্ট ফর্মে নেওয়ার জন্য নটটা কুডের সাথে চলে এসছে। নট যদি আমরা আলাদা বসাতাম তাহলে এটা ইউ এর পরে বসতো, তো সেটার দরকার নেই, আমরা অক্সিলারি ভার্বের সাথে বসিয়ে দিলাম। তাহলে গেল ওয়াই কুড নট, তারপরে আইটা ইউ আকারে বসলো, তারপরে গো আউট। ওয়াই কুড নট ইউ গো আউট, তুমি কেন বের হতে পারেনি, অথবা আপনি কেন বের হতে পারেননি। এরপরে দেখতে পাচ্ছি একটা স্টেটমেন্ট লেখা আছে, দ্য বয় ক্যানট গো টু স্কুল ওয়িং টু ফিভার, ছেলেটা যেতে পারেনি বা যেতে পারে না স্কুলে জ্বরের কারণে। ওয়িং টু ফিভার মানে জ্বরের কারণে। কেন যেতে পারে না, তাহলে বা কেন যেতে পারেনি কী হবে, ওয়াই কান্ট দ্য বয় গো টু স্কুল। ফার্স্ট টেন্সে কুড নট দিয়েও করা যেত, যাই হোক যেটা আছে সেটাই আমরা দেবো। ওয়াই কান্ট, তারপরে দ্য বয়, তারপরে গো টু স্কুল। ওয়াই কান্ট দ্য বয় গো টু স্কুল মানে ছেলেটা স্কুলে যেতে পারে না কেন বা পারছে না কেন, তখন আমরা ওইভাবে প্রশ্ন করবো। কয়েকটা স্টেটমেন্ট আছে, শি ওয়েন্ট টু এয়ারপোর্ট, সে বিমানবন্দরে গেছিলো টু রিসিভ হিজ ফাদার, তার বাবাকে নিয়ে আনতে। কেন এয়ারপোর্টে গেছিলো, আমরা এখানে টু রিসিভ হিজ, সরি এখানে একটু ভুল হয়ে গেছে, হিজ হবে না, হবে হার হবে, টাইপিং মিস্টেক। তো যে যাই হোক এখানে হি হলে হিজ হতো, তাহলে কী হবে এখানে যে ওয়াই শি ওয়েন্ট টু এয়ারপোর্ট, এটা হলো স্পোকেনে, কিন্তু শুদ্ধভাবে বলতে হলে বলতে হবে হোয়াই ডিড শি গো টু এয়ারপোর্ট, সে কেন এয়ারপোর্টে গিয়েছিল। আবার বলি যেখানে হিজটা হবে তখনই যখন এর আগে শি এর জায়গায় হি হবে, এখানে যেহেতু শি আছে এখানে হার হবে, এটা টাইপিং মিস্টেক হয়েছে। যাই হোক প্রশ্ন করবো যে সে কেন এয়ারপোর্টে গিয়েছিল, ওয়াই ডিড শি গো টু এয়ারপোর্ট, ডিড বসানোর জন্য, আর ওয়েন বসানো হচ্ছে গো। নেক্সট লেখা আছে জন ওয়াজ হ্যাপি টু হ্যাভ লিভড ইন প্যারিস, জন সুখেই ছিল, হাসি আনন্দেই ছিল, টু হ্যাভ লিভড ইন প্যারিস, প্যারিসে থাকতে পেরে। এখানে আমাদের অর্থটা ভালো করে বুঝতে হবে, টু হ্যাভ লিভড ইন প্যারিস মানে সে কিন্তু প্যারিসে তার থাকা হয়ে গেছে। এই ইনফিনিটিভের পারফেক্টের ইনফিনিটিভ বলা হয়, পারফেক্ট ইনফিনিটিভ হচ্ছে অর্থাৎ টু সহ ভার্বের বেস ফর্ম, সরি টু এর পরে হ্যাভ, তারপর ভার্বের পাস্ট পার্টিসিপল যদি থাকে তাহলে সে কাজটা অলরেডি হয়ে গেছে, অর্থাৎ সে প্যারিসে থাকার কারণে কিন্তু খুব ভালো ছিল। তার মানে কেন সে ভালো ছিল, কেন সে সুখী ছিল, তখন হবে হোয়াই ওয়াজ জন হ্যাপি, এটাই কোশ্চেন হবে। হোয়াই ওয়াজ জন হ্যাপি, জন কেন সুখী ছিল, উত্তরটা হলো যে প্যারিসে থাকার কারণে। হোয়াই শব্দের অর্থ কেন, হোয়াট ফর মানেও কেন, তবে এটা কেনর জায়গায় কিসের জন্য বেশি ব্যবহার হয় আমরা সেটা দেখব। কোনো ব্যক্তি বস্তু কী কারণে বিখ্যাত, কী কারণে সমৃদ্ধ, সেক্ষেত্রে আমাদের হোয়াই বা হোয়াট ফর ব্যবহার হবে। এখানে লেখা আছে রাশিয়া ইজ ফেমাস ফর ম্যাঙ্গোজ অ্যান্ড লিচিস, রাশিয়া বিখ্যাত আম এবং লিচুর জন্য। তাহলে আমরা জানি যে কেন বিখ্যাত, তাহলে হোয়াই ইজ রাশিয়া ফেমাস, তাহলেই হয়ে যাবে। আমরা দেখতে পাচ্ছি লেখা আছে তাই হোয়াই ইজ রাশিয়া ফেমাস। আমরা যদি এই জায়গায় হোয়াট দিয়ে করতাম তাহলে কী হতো, হোয়াট ইজ রাশিয়া ফেমাস ফর, ফরটা পরে বসতো। তো যারা হোয়াই ব্যবহার করবো তারা কিন্তু শেষে ফর ব্যবহার করবো না, আর হোয়াই না ব্যবহার করে হোয়াট করলে অবশ্যই শেষে ফর ব্যবহার করতে হবে, তা না হলে কিন্তু সেটা কেন বা কিসের জন্য প্রকাশ পাবে না। এরপরে স্টেটমেন্টে দেওয়া হচ্ছে চায়না ইজ ওয়েল নন ফর ইটস হাই টেকনোলজি, চায়না তার উচ্চমান প্রযুক্তির জন্য খুবই সুপরিচিত, বিখ্যাত। আচ্ছা, চায়না ইজ ওয়েল নন ফর ইটস হাই টেকনোলজি মানে হচ্ছে চায়না তার উচ্চ প্রযুক্তির জন্য খুবই বিখ্যাত। তাহলে এখানে হবে যে চায়না আসলে কিসের জন্য বিখ্যাত বা কিসের জন্য পরিচালিত, একই ইংরেজি হোয়াই ইজ চায়না, একইভাবে কোশ্চেন করবো আমরা হোয়াই ইজ চায়না ওয়েল নন। নেক্সট সেন্টেন্স, ইন্ডিয়া ইজ রিচ ইন ইটস ওন কালচার অ্যান্ড হেরিটেজ, ইন্ডিয়া সমৃদ্ধ কি, রিচ মানে সমৃদ্ধ তার নিজস্ব সংস্কৃতি এবং ঐতিহ্যতেই তারা সমৃদ্ধ। তাহলে এখানে যদি ইন দেওয়া আছে আমরা ফর দেবো না, কী হবে হোয়াট ইজ ইন্ডিয়া রিচ ইন। আর যদি আমরা বলি হোয়াই ইজ ইন্ডিয়া রিচ, ইন্ডিয়া কেন বিখ্যাত সেটাও হবে, তো আমরা হোয়াই না দিলে ইন দেবো না, তো হোয়াট দিলে ইন দেবো। হোয়াট ইজ ইন্ডিয়া রিচ ইন, ইন্ডিয়া কিসে সমৃদ্ধ। এখানে আরেকটি আমরা দেখতে পাচ্ছি ইনফর্মাল বা স্পোকেন ইংলিশে ব্যবহার হয়, সেটা হলো হাউ কাম। হাউ কাম শব্দের অর্থ কিন্তু আর কাউ করে না, এটার অর্থ হচ্ছে হাউ কাম মানে হচ্ছে ওয়াই বা হোয়াট ফর, মানে কেন। হাউ কাম ইউ নেভার ম্যারিড,
তুমি কেন কখনোই বিয়ে করনি, বলে রাখা ভালো হাউ কাম, কিন্তু ফর্মাল ইউজ হবে না, তবে স্পোকেন ইংলিশ ইনফর্মাল ইউজ এটা ব্যবহার করা যাবে। নেক্সট আসি হুইচ প্লাস নাউন, এটা মানে যে কোনটা, এর পরিবর্তে আমরা ব্যবহার করব, আমরা কিছু স্টেটমেন্ট দেখব। লেখা আছে রাশিয়া ইজ ফেমাস ফর সিল্ক, তাহলে আমরা বলতে পারি রাশিয়া সিল্কের জন্য বিখ্যাত, পশমের জন্য, রেশমি কাপড়ের জন্য বিখ্যাত। তাহলে আমরা আগের মতো বললে হোয়াইজ রাশিয়া ফেমাস সেটাও হতো, তবে আমরা এখানে বলতে পারি কোন জেলা, রাশিয়া আমরা জানি একটা জেলার নাম, তাহলে হবে কোন জেলাটা সিল্কের জন্য বিখ্যাত, তাহলে হবে হুইচ ডিস্ট্রিক্ট, রাশিয়ার জায়গায় আমরা ব্যবহার করলাম হুইচ ডিস্ট্রিক্ট ইজ ফেমাস ফর সিল্ক, ইজ ফেমাস ফর সিল্ক হয়ে গেল। এরপর আছে গ্রিন ম্যাঙ্গোজ টেস্ট সাওয়ার, মানে কাঁচা আম স্বাদে টক, তাহলে কোন আম স্বাদে টক, তাহলে হুইচ ম্যাঙ্গোজ টেস্ট সাওয়ার। তারপরে আছে চায়না ইজ ওয়েল নোন ফর ইটস হাই টেকনোলজি, চায়না তার উচ্চমানের প্রযুক্তির জন্য বিখ্যাত, তাহলে আমরা বলবো হুইচ কান্ট্রি, হুইচ কান্ট্রি ইজ ওয়েল নোন ফর ইটস হাই টেকনোলজি হয়ে গেল। তারপরে আছে অফ অল দ্য ফ্রুটস আই লাইক দ্য ম্যাঙ্গোজ মোস্ট, যত ফল আছে এর মধ্যে আম বেশি পছন্দ করি, তাহলে তুমি কোন ফল পছন্দ করো, তাহলে হুইচ ফ্রুট ডু ইউ লাইক, আই লাইক মানে হবে ডু ইউ লাইক, সবচেয়ে বেশি ইংরেজি মোস্ট, হুইচ ফ্রুট ডু ইউ লাইক মোস্ট। এখানে কিন্তু অফ অল দ্য ফ্রুটস, এই ফ্রুটের সাথে এস বসছে এখানে সকল ফলের মধ্যে, কিন্তু সে ফল পছন্দ করে ম্যাঙ্গো, কিন্তু একটা ফলের নাম, সেটা এখানে ফ্রুট বসলো। এখানে যদি বলতাম যে হুইচ ফ্রুটস, তাহলে কিন্তু শুধু আমকে বোঝাতো না, সে সাথে যত অন্যান্য ফল আছে গোয়াভা, অরেঞ্জ, ব্ল্যাকবেরি, পাইনঅ্যাপল যা আছে সবকে বোঝাবে। সুতরাং আমরা সে কিন্তু কোন ফলটা পছন্দ করে যেন আমরা হুইচ ফ্রুট ব্যবহার করলাম, ফ্রুটস করলে কিন্তু সকল ফল বোঝাবে, সুতরাং সেটা কারেক্ট অ্যান্সার হবে না, একটা এসের জন্য আপনার উত্তরটা ভুল হয়ে যাবে। তাই এখানে করতে হবে হুইচ ফ্রুট ডু ইউ লাইক মোস্ট, অর্থাৎ তুমি কোন খাবারটা তুমি কোন ফলটা বেশি পছন্দ করো বা আপনি কোন ফলটা বেশি পছন্দ করেন, এটা ফ্রুট হবে। এরপরে আছে আই ওয়ান্ট রেড পেন, আমি লাল কলমটা চাই, আমাদের অনেক সময় লাল কলম বা কালো কলম বা এই ধরনের পছন্দ হয়, তোমার বলতে কোন কলমটা তুমি চাও বা আপনি চান, তাহলে হবে হুইচ পেন ডু ইউ ওয়ান্ট আবার এটা প্রেজেন্ট টেন্স মনে রাখি, এটা ওয়েন না, সুতরাং যেহেতু সাবজেক্ট আয়ের জায়গায় ইউ বসছে এখানে ডু হয়ে গেল প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের জন্য। হুইচ পেন ডু ইউ ওয়ান্ট মানে আপনি কোন কলম চান বা তুমি কোন কলম চাও। এরপরে হুইচ প্লাস নাউন, এটা কার বা কাদের জিজ্ঞাসা করা হচ্ছে, অর্থাৎ কোনো ব্যক্তির অধিকারে বা মালিকানায় আরেকটি বস্তু বা কিছু থাকে, সেই জায়গায় আমরা হুইচ প্লাস নাউন দিয়ে করবো। এন্ড দেওয়া আছে হার সিস্টার ইজ এ ম্যাজিস্ট্রেট, আমরা জানি যেটা পেশার হোয়াট ইজ হার সিস্টার, এটা বললেই হয়ে যেত। আমি যদি বলতাম যে তার বোন কী করে না বলে কার বোন ম্যাজিস্ট্রেট, তাহলে কী হবে হুইচ সিস্টার, হার সিস্টার যাই কী বসবে হুইচ সিস্টার ইজ এ ম্যাজিস্ট্রেট। ম্যাজিস্ট্রেট মানে একজন প্রশাসক, আপনারা জানেন বিশেষ ক্যাডারের প্রশাসন বা ভূমিতে যারা ক্যাডার হন তাদেরকেই ম্যাজিস্ট্রেট বলি আমরা। যাই হোক হুইচ সিস্টার ইজ এ ম্যাজিস্ট্রেট এটা বসলাম। আই বরোড হিজ বাইক, আমি তার বাইকটা ধার নিয়েছিলাম, তাহলে কার বাইক তুমি ধার নিয়েছিলে, তাহলে হুজ বাইক ডিড ইউ বড়ো। ডিড কেন দিলাম, যে বড় পাস্ট টেন্সে আছে সেজন্য এটা ডিড হলো, আর বড়ো কিন্তু ইডি আর বসলো না, ডিড বসার জন্য এটা হুজ বাইক ডিড ইউ বড়ো, অর্থাৎ তুমি কার সাইকেলটি তুমি ব্যবহার করছো। বাইক মানে কিন্তু সাইকেল বা মোটর সাইকেলও হয়, তবে এটা মোটর বাইকে বোঝানো হবে। তাহলে হুজ বাইক ডিড ইউ বড়ো, এখানে কার গাড়ি নিয়েছে, তাহলে কার হলে হয়তো হুজ কার ডিড ইউ বড়ো। যাই হোক আমরা এরপরে লেখা আছে হিজ ব্রাদার ওয়েন্ট টু ক্যানাডা, তার ভাই ক্যানাডায় গিয়েছিল, তাহলে কার ভাই গিয়েছিল হুজ হবে হিজ ফাদারের জায়গায়, হিজ ব্রাদারের জায়গায় হুজ ব্রাদার ওয়েন্ট টু ক্যানাডা। বাকি অংশ হুবহুই বসে গেল, কারণ হিজ ব্রাদার হিজের জায়গায় আমরা কিছু বসাইনি এখানে, সুতরাং বাকি অংশ হুবহু বসে গেছে। আর এই সমস্ত জায়গায় আমাদের অক্সিলারি ভার্ব বসাতে হয়েছে, কারণ আমরা সেই জায়গায় আমরা সেকেন্ড স্টেটমেন্টে বসাতে হয়েছে, কারণ এখানে আয়ের জায়গায় ইউ বসছে, কিন্তু এখানে হার সিস্টার জায়গায় হুজ সিস্টার, বাদ বাকি অংশ কোনো পরিবর্তন হয়নি। হার সিস্টার ইজ এ ম্যাজিস্ট্রেট, এটা হচ্ছে হুজ সিস্টার ইজ এ ম্যাজিস্ট্রেট। হিজ ব্রাদার ওয়েন্ট টু ক্যানাডা, এটা হয়েছে হুজ ব্রাদার ওয়েন্ট টু ক্যানাডা। এরপর হচ্ছে স্ট্যান্ডিং বাই দ্য পিপল ইজ দ্য ডিউটি অফ দ্য পাবলিক লিডার্স, অর্থাৎ জনগণের পাশে দাঁড়ানো এটা হচ্ছে জনপ্রতিনিধিদের দায়িত্ব। তাহলে জনগণের পাশে দাঁড়ানো কার দায়িত্ব, আমরা বলবো হুজ ডিউটি, তাহলে হুজ ডিউটি ইজ স্ট্যান্ডিং বাই দ্য পিপল। এরপরে আমরা জানবো হাউ, যে প্রশ্ন করলে কীভাবে আমরা সেটা করতে পারবো, যেমন হাউ মানে কীভাবে, কেমন, কোনো কাজ কীভাবে হয়েছে তা জানতে আমরা হুজ প্লাস নাউন ব্যবহার করবো। যেমন লেগেছে হি চেঞ্জ হিজ লট বাই হার্ড লেবার, তিনি তার ভাগ্য বদলিয়েছেন কঠোর পরিশ্রমের মাধ্যমে। তাহলে কীভাবে তিনি তার ভাগ্য বদলিয়েছেন, তাহলে হবে বাই হার্ড লেবারের জায়গায় আমরা হাউ ব্যবহার করবো। তাহলে হাউ আর হি যেহেতু প্রশ্ন বসছে ডিড, হাউ ডিড হি চেঞ্জ, এর ইডি বসবে না, হিজ লট, হাউ ডিড হি চেঞ্জ হিজ লট।
শি গোজ টু অফিস অন ফুট, তিনি অফিসে পায়ে হেঁটেই যান। এখন হবে যে কীভাবে তিনি যান, তাহলে হবে হাউ ডাজ হলো যে এখানে শি আবার বসবে, তাই হাউ ডাজ শি গো টু অফিস, তিনি অফিসে কীভাবে যান। তারপর সে হি ডাইড অফ ফিভার, তিনি জ্বরে মারা গেছেন বা সে জ্বরে মারা গেছে, সে কীভাবে মারা গেছে, এটা হাউ ডিড হি ডাই, ফার্স্ট টেন্সের জন্য এখানে ডিড হলো, ডাইয়ের বেস ফর্ম হলো। পরে হচ্ছে হি এন্টার্ড দ্য রুম সাইলেন্টলি, সে ধীরে ধীরে বা নীরবে নিভৃতে ঘরের মধ্যে ঢুকেছিল, কীভাবে ঘরে ঢুকেছিল, হাউ ডিড হি এন্টার দ্য রুম, হাউ ডিড হি এন্টার দ্য রুম। আমরা জানি হাউ মেনি দিয়ে প্রশ্ন কীভাবে করতে হবে, এটা কতজন বা সংখ্যা জানতে হবে, ভালোভাবে বলে রাখি, ভালোভাবে শুনতে হবে, ভালোভাবে বলছি ভালোভাবে শুনতে হবে। সেটা হাউ মেনি আমরা তখনই বলবো যদি সেটা কাউন্টেবল না হয়, অর্থাৎ গণা যায়, সংখ্যা যদি উল্লেখ থাকে সেক্ষেত্রে আমরা হাউ মেনি বলবো। স্টেটমেন্টে যদি সংখ্যা থাকে তাহলে সেটা তখনই আমরা হাউ মেনি বলবো, সংখ্যা না থাকলে আমরা সেখানে হাউ মাচ বা অন্য কিছু দিয়ে প্রশ্ন করবো, পরে সেগুলো আলোচনা করছি। এখন প্রথম স্টেটমেন্টে দেওয়া আছে দেয়ার আর অ্যাবাউট 800 স্টুডেন্টস ইন দ্য স্কুল, এই স্কুলে প্রায় 800 শিক্ষার্থী আছে। তাহলে আমরা বলবো স্কুলে কতজন শিক্ষার্থী আছে, 800 তো গোনা গেল, তাই না? 800 জায়গায় 802 হতে পারে, 805 হতে পারে, যাই থাকুক না কেন, 255 থাকতে পারে, যাই থাকুক না, সংখ্যা তো আছে, তখন আমরা সেখানে হাউ মেনি ব্যবহার করবো, অর্থাৎ হাউ মেনি স্টুডেন্টস। কোশ্চেনটা কীভাবে করবো, হাউ মেনি স্টুডেন্টস, তারপরে দেয়ার ছিল ওটা হবে আর দেয়ার, তারপরে ইন দ্য স্কুল ঠিক থাকবে, শেষে কোশ্চেন মার্ক, আর 800 স্টুডেন্টস এই জায়গায় আমরা হাউ মেনি স্টুডেন্টস ব্যবহার করলাম। তাহলে হাউ মেনি স্টুডেন্টস আর দেয়ার ইন দ্য স্কুল। এরপর আছে অ্যারাউন্ড 2000 পেশেন্টস ডাইড অফ দ্য ভাইরাস হিয়ার, এখানে প্রায় 2000 রুগী এই ভাইরাসের আক্রমণে মারা গেছে। তারপরে বলে কতজন রুগী মারা গেছে এখানে, তাহলে হবে হাউ মেনি পেশেন্টস, তাহলে অ্যারাউন্ড 2000 পেশেন্টস জায়গায় বসলে হাউ মেনি পেশেন্টস। আর যেহেতু এখানে দেয়ার নাই, আমরা এখানে সরাসরি যেহেতু সাবজেক্টটাই প্রশ্নে বসে গেছে, তাই আমার অক্সিলিয়ারি ভার্ব বানানোর দরকার নেই, সুতরাং এখানে ডিড ডাইড হবে না, হাউ মেনি পেশেন্টস ডাইড অফ দ্য ভাইরাস হিয়ার। নেক্সট কোয়েশ্চেন আমরা কী করবো, স্টেটমেন্ট দেখি, স্টেটমেন্ট চলে এসছে আমাদের সামনে, সেটা হচ্ছে ইন কাবাডি 12 প্লেয়ার্স ক্যান প্লে ইন হিজ টিম, কাবাডি খেলাতে 12 জন খেলোয়াড় প্রতিটা দলে খেলতে পারে। তাহলে আমরা প্রশ্ন করবো কাবাডি খেলায় কতজন প্লেয়ার খেলতে পারে, তাহলে ইন কাবাডি হাউ মেনি প্লেয়ার্স, তারপরে ক্যান প্লে যা আছে তাই, ক্যান প্লে ইন হিজ টিম। হাউ মাচ এটা ব্যবহার হবে, আমরা অবশ্যই জানি কতখানি কতটা, আবার মূল্য জানতেও আমাদের হাউ মাচ ব্যবহার হবে। আমরা একটা স্টেটমেন্ট দেখি, লেখা আছে দ্য প্লেন ফেয়ার কস্ট 5000 টাকা, প্লেন ভাড়া হচ্ছে 5000 টাকা লেগেছিল, কস্ট মানে খরচ হওয়া। তাহলে আমরা প্রশ্ন করবো হাউ মাচ ডাজ দ্য প্লেন ফেয়ার, যেহেতু সাবজেক্টটা বসছে তাই আমার এখানে ডাজ করতে হলো, এবং ভার্বে স্টার বসবে না, যেহেতু ডাজ করে ফেলেছি, কস্ট বসবে। হাউ মাচ ডাজ দ্য প্লেন ফেয়ার কস্ট, অর্থাৎ প্লেন ভাড়া কত লেগেছে বা লাগে। নেক্সট স্টেটমেন্ট আমরা দেখবো, লেখা আছে দ্য ম্যান ইজ সো পুয়ার দ্যাট হি ক্যান্ট বাই হিজ ফুড, লোকটি এতই দরিদ্র যে তিনি তার খাবার কিনতে পারেন না। তাহলে লোকটা কতখানি গরিব, এই যে কতখানি গরিব, এই জন্য বসবে হাউ মাচ পুয়ার ইজ দ্য ম্যান, কী হলো, হাউ মাচ পুয়ার ইজ দ্য ম্যান, লোকটা কতখানি গরিব। আর দ্যাট হি ক্যানট বাই হিজ ফুড, এটা কিনতে পারে না, এটা তো কতখানির জন্যই আমরা বসিয়েছি, সুতরাং ওই অংশটি আর বসবে না, হবে হাউ মাচ পুয়ার ইজ দ্য ম্যান। এরপরে আছে দ্য ভিলেজ ইজ ভেরি বিগ, এই গ্রামটা খুবই বড়, তাহলে কতখানি বড় গ্রামটা, তাহলে আমরা কী বলবো হাউ মাচ বিগ, হাউ বিগ বললেও হতো, হাউ মাচ বিগ ইজ দ্য ভিলেজ, এই গ্রামটা কতখানি বড়, অথবা হাউ বিগ ইজ দ্য ভিলেজ। যাই হোক, হাউ মাচ বিগ ইজ দ্য ভিলেজ এটাই ভালো অপশন হচ্ছে, আমরা সেটা বলবো, সেভাবে কোশ্চেন করবো। ইউ হ্যাভ টু ব্রিং এ লট অফ লাগেজ, তোমাকে প্রচুর তল্পা আনতে হবে, লাগেজ মানে যেগুলো আমরা বলি সাথে যেগুলো জিনিস নিয়ে কোথাও যাওয়ার সময়, কত এখানে বলছে যে তুমি কাউকে বলো আমাকে কতগুলো কাপড় চোপড় নিতে হবে, বলে ইউ হ্যাভ টু ব্রিং এ লট অফ লাগেজ, তোমাকে প্রচুর লাগেজ নিতে হবে, অনেক দিনের ট্যুর। তাহলে আমরা প্রশ্নটা কীভাবে করবো, আমাকে কতখানি নিতে হবে, আগেই বলেছি আমি যে হ্যাভ টু বা হ্যাজ টু থাকলে সেটা ডু, ডোন্ট বা ডাজন্ট দিয়ে হ্যাভ টু বসবে, কারণ আমাকে যদি প্রশ্ন করা হয় তাহলে কিন্তু ডু হবে। কারণ হাউ মাচ লাগেজ, এটাও কিন্তু লাগেজ কিন্তু গোনা যায় না, কতখানি কাপড় নেবো, জিনিসপত্র নেবো, সবগুলো কিন্তু গোনা যায় না, সুতরাং এখানে হাউ মেনি লাগেজ হবে না, হবে হাউ মাচ লাগেজ, তারপরে হ্যাভ টু হ্যাজ টু যদি থাকে তো সেক্ষেত্রে ডু বা ডাজ হবে, যেহেতু ইউর জায়গায় আই হয়েছে, যে তোমাকে কতখানি নিতে হবে, আর এখানে আমি প্রশ্ন করবো আমাকে কতখানি নিতে হবে, তাহলে কী হবে, ডু আই হ্যাভ টু, হাউ মাচ লাগেজ ডু আই হ্যাভ টু ব্রিং। এরপরে আসি, দেওয়া আছে আই হ্যাভ ভেরি লিটল নলেজ, আমার খুবই কম জ্ঞান আছে, এটা আমার সাথে খুবই মানায়। তাহলে আমাকে যদি কেউ জিজ্ঞাসা করে ভাই এত বক করছেন কেন, আপনি কতখানি জানেন, কতখানি জ্ঞান আছে আপনার, তাহলে প্রশ্নটা কীভাবে করতে হবে, সেটা হবে হাউ মাচ, কী
কীভাবে হাউ মাচ নলেজ ডু ইউ হ্যাভ, আমাকে যদি কেউ প্রশ্ন এভাবে করে হাউ মাচ নলেজ ডু ইউ হ্যাভ, তখনই আমি বলবো আই হ্যাভ ভেরি লিটল নলেজ, আমার খুবই কম জ্ঞান আছে। আর স্টেটমেন্টে যদি থাকে আই হ্যাভ ভেরি লিটল নলেজ, তাহলে প্রশ্ন করতে হবে তোমার কতখানি জ্ঞান আছে বা আপনার কতখানি জ্ঞান আছে। তো হাউ মাচ নলেজ ডু ইউ হ্যাভ, আসলে আমাদের কোনো মানব জাতির কেউ সম্পূর্ণ জ্ঞান আমাদের নাই। হ্যাঁ, কেউ বেশি জানে, কেউ কম জানে, কিন্তু কেউ সব কিছু জানে না। তাহলে এই জন্য বলতে হয় যে আপনার কতখানি জ্ঞান আছে, হাউ মাচ নলেজ ডু ইউ হ্যাভ। যদিও এটা সবসময় প্রশ্নটা করা ঠিক না, তবে কেউ যদি নিজের জ্ঞান ফলান যে আমি সব জানি, তখন তাকে প্রশ্নটা করতে হবে আপনি কতখানি জানেন। আর কেউ যদি বলে যে আগে ভাগে সারেন্ডার করে নেয় আমার মতো, যে না ভাই আমি বেশি কিছু জানি না, তখন আমাকে প্রশ্ন করার দরকার নেই ভাই। কিন্তু কেউ যদি বলে যে আমি সব জানি, তাকে কিন্তু আপনার এই প্রশ্নটা করবেন অবশ্যই, হাউ মাচ নলেজ ডু ইউ হ্যাভ। নেক্সট, হাউ ওল্ড, এটা কোনো স্থান, বস্তু বা কারো বয়স জানতে আমরা হাউ ওল্ড ব্যবহার করবো। স্টেটমেন্ট দেখি কি আছে, দ্য সাত গম্বুজ মস্ক ইজ এ 15th century এডিফিস। এডিফিস মানে হচ্ছে প্রাসাদ, এটা হচ্ছে 15th শতাব্দীর একটা প্রাসাদ। কি, সাত গম্বুজ মাস্ক, কিন্তু এটার অর্থ বাংলায় আমরা মসজিদ, আমরা অনেকে এটাকে মক্স করি, এটা মক্স হবে না, মাস্ক। অবশ্য নাকে পড়ার মাস্ক না, এটা বানানটাও আলাদা আমরা দেখতে পাচ্ছি। সেটা কি আছে যে দ্য সাত গম্বুজ মাস্ক ইজ এ 15th century এডিফিস, অর্থাৎ সাত গম্বুজ মসজিদটি 15th শতাব্দীর একটা প্রাসাদ। তাহলে এটা নিশ্চয়ই অনেক পুরাতন। আমরা জিজ্ঞাসা, তাহলে এটা কি প্রশ্ন করা যাবে যে এটা কত পুরাতন, এই প্রাসাদটা কত পুরাতন, তখন আসলো 15th শতাব্দীর। আমরা কোশ্চেন করবে হবে হাউ ওল্ড ইজ দ্য সাত গম্বুজ মাস্ক, হাউ ওল্ড ইজ দ্য সাত গম্বুজ মাস্ক। নেক্সট স্টেটমেন্ট হচ্ছে আই ওয়াজ অনলি 15 when I passed the SSC। আই ওয়াজ অনলি 15 মানে আমার বয়স মাত্র 15 ছিল when I passed the SSC, যখন আমি এসএসসি পাস করেছি। কারো বয়স ইউজুয়ালি এই সময়ে 15 বছরে কেউ এসএসসি পাস করে না, তবে আমি নিজে আসলে এসএসসি 5 বছর না 15 বছর বয়সে পাস করেছি। এর কারণ হলো আমার তো কেজি স্কুলের নার্সারি এগুলো তো ছিলই না। এখন আছে কি আই ওয়াজ অনলি 15 when I passed the SSC, এর মানে হচ্ছে আমি যখন এসএসসি পাস করি তখন আমার বয়স 15 ছিল। তাহলে এই প্রশ্নটা কী করলে ভালো হবে যে তোমার বয়স কত ছিল তুমি যখন এসএসসি পাস করো, তাহলে হাউ ওল্ড ওয়ার ইউ। আইয়ের ক্ষেত্রে ওয়াজ হবে, তবে ইউর ক্ষেত্রে ওয়ার হবে। তবে হাউ ওল্ড ওয়ার ইউ হোয়েন ইউ পাস দি এসএসসি। নেক্সট, দ্য বেবি ইজ অনলি 10 months, এই বাচ্চাটার বয়স মাত্র 10 মাস। তাহলে মানে কি বাচ্চাটার বয়স কত, হাউ ওল্ড ইজ দ্য বেবি, ভেরি সিম্পল কোয়েশ্চেন। এরপরে হচ্ছে মাই গ্র্যান্ডফাদার ডাইড অ্যাট 90, অর্থাৎ আমার দাদা 90 বছর বয়সে মারা গেছে। আমি বলবো তোমার দাদার বয়স কত ছিল যখন তিনি মারা যান, তখন হবে হাউ ওল্ড ওয়াজ ইউর গ্র্যান্ডফাদার হোয়েন হি ডাইড। হাউ ওল্ড ওয়াজ ইউর গ্র্যান্ডফাদার, অর্থাৎ তোমার দাদার বয়স কত ছিল হোয়েন হি ডাই, যখন তিনি মারা যান। অবশ্যই এই কোশ্চেনটা করা যায়, হোয়েন ডিড ইউর গ্র্যান্ডফাদার ডাই, তোমার দাদা কখন মারা গেছে। কিন্তু সেটা কিন্তু 90 বছর বয়স বুঝাবে না, সেটা বুঝাবে কত সালে মারা গেছে, কোন মাসে মারা গেছে, এটা বুঝাবে। কিন্তু এক্স্যাক্টলি যদি আমরা বয়স জিজ্ঞাসা করতে চাই যে কত বছর মারা গেছে, তাহলে এটা এইভাবে আমাদের জিজ্ঞাসা করতে হবে, হাউ ওল্ড ওয়াজ ইউর গ্র্যান্ডফাদার হোয়েন হি ডাইড। ওকে, নেক্সট আমরা যাব হাউ ফার। হাউ ফার মানে কত দূর, এটা কত দূরত্ব, এমনটা প্রকাশ করতে আমাদের প্রশ্ন করতে এই হাউ ফার ফ্রেজের প্রয়োজন হবে। তা আমরা দেখি কি আছে এখানে, ঢাকা ইজ 320 কিলোমিটার ফ্রম হিয়ার, ঢাকা এখান থেকে 320 কিলোমিটার, তার মানে ঢাকা এখান থেকে কত দূর, তাহলে হাউ ফার ইজ ঢাকা ফ্রম হিয়ার, হাউ ফার ইজ ঢাকা ফ্রম হিয়ার। নেক্সট, মাইলস টু গো টু ফুলফিল মাই ড্রিম, আমার স্বপ্ন পূরণ করতে আরও অনেক দূর যেতে হবে। খেয়াল করি আমরা সকলে এখানে, কিন্তু এটা একটা কবিতার লাইন, রবার্ট ফ্রস্টের একটা বিখ্যাত কবিতা, সেখান থেকে নেওয়া হয়েছে। কিন্তু আসলে এখানে আই হ্যাভ টু গো মাইলস টু ফুলফিল মাই ড্রিম, এটা কিন্তু দেওয়া নাই, এখানে উজ্জ্বল আছে, আইটা এটা ধরে নিতে হবে। তাহলে কী হবে যে মাইলস টু গো টু ফুলফিল মাই ড্রিম, আমার স্বপ্ন পূরণে অনেক দূর যেতে হবে। তাহলে তোমার স্বপ্ন পূরণে কত দূর তুমি যাবা, এই করছো সেই করছো, কত কী করছো, ইউটিউব চ্যানেল খুলে বসে আছো তুমি, তাহলে প্রশ্ন করবো তোমার স্বপ্ন পূরণে তুমি কত দূর যাবা আর কী করবা, তখন আমরা হাউ ফার দিয়ে বলবো। হাউ ফার আমরা একটু আগে বলছি হ্যাভ টু, ডু বা ডাজ হবে, যেহেতু ইউ দিয়ে প্রশ্ন করছি তাই ডু হবে। হাউ ফার ডু ইউ হ্যাভ টু গো, হাউ ফার ডু ইউ হ্যাভ টু গো টু ফুলফিল ইউর ড্রিম, হাউ ফার কত দূর ডু ইউ হ্যাভ টু গো তোমাকে যেতে হবে টু ফুলফিল ইউর ড্রিম, তোমার স্বপ্ন পূরণ করতে, তখন আমরা এটা ব্যবহার করবো। নেক্সট আসি, দ্য রেস্টুরেন্ট ইজ এ ওয়াকিং ডিস্টেন্স, মানে এই রেস্তোরাঁটা হেঁটে যাওয়ার মতো, পায়ে হেঁটে যাওয়ার মতো, তো রিক্সা বা অন্যান্য যানবাহনের প্রয়োজন নেই। তো কত দূর প্রশ্ন করলেই তো এই উত্তরটা আসবে যে হেঁটে যাওয়ার মতো, তো রেস্টুরেন্টে কত দূর, আমাকে হবে হাউ ফার ইজ দ্য রেস্টুরেন্ট, হাউ ফার ইজ দ্য রেস্টুরেন্ট।
এরপর আছে হাউ লং বা হাউ হাই, এটা হচ্ছে কত দীর্ঘ কত বড় সেগুলো জানতে, বা কত উঁচু সেটা জানতে হাউ লং বা হাউ হাই ব্যবহার হবে। আমরা স্টেটমেন্ট দেখে লেখা আছে দ্য কক্সবাজার সি বিচ ইজ 155 কিলোমিটার। এটা দীর্ঘ কত দৈর্ঘ্য বা দৈর্ঘ্য বোঝানো হচ্ছে, কত লম্বা কত, তাহলে এখানে হবে হাউ লং। হাউ হাইটা হবে উঁচু, আর হাউ লংটা হবে আনুভূমিকভাবে, লম্বালম্বিভাবে না। তাহলে আমরা সমান্তরাল, যাই হোক এটাকে অনুভূমিকেও উচ্চারণ করেই আমরা অনেকে বাংলায়, তো তাহলে সেক্ষেত্রে আমরা এখানে হাউ লং ব্যবহার করব, দূরত্ব বোঝালে হাউ লং। আর উঁচু, উপরের দিকে উঁচু যদি বোঝায় তাহলে হাউ হাই হবে। যাই হোক কী হবে, দ্য কক্সবাজার সি বিচ ইজ 155 কিলোমিটার, তাহলে হবে হাউ লং ইজ দ্য কক্সবাজার সি বিচ। এটা দৈর্ঘ্য আমরা জানতে চেয়েছি, তাহলে লং হলো। কত দূর, এখানে কক্সবাজার কত দূর হতো, দূরত্ব বোঝাতো, এটা বোঝাতো না, তখন হাউ, এখান থেকে যদি কত দূর হতো তাহলে এখন তো হাউ ফার হতো, কিন্তু এখানে হাউ ফার হবে না, এটা কক্সবাজারের দৈর্ঘ্য জানতে চেয়েছি, তাহলে হবে হাউ লং ইজ দ্য কক্সবাজার সি বিচ। পরের স্টেটমেন্টটা দেওয়া আছে মাউন্ট এভারেস্ট ইজ অ্যাবাউট 8848 মিটার্স লং। এটাও দৈর্ঘ্য বোঝানো হয়েছে, দৈর্ঘ্যটা আনুভূমিক না, এটা অবশ্য উঁচু, এখানে হাই হলে ভালো হতো। যাই হোক, প্রশ্নে যেভাবে দেওয়া থাকবে আমরা সেটাই লিখব। তাহলে এখানে যদি হাই থাকতো তাহলে আমরা হাউ হাই বলতাম, এখানে লং আছে তাই আমরা হাউ লং বলবো। তাহলে কী হবে, আমরা দেখি কোশ্চেনটা কীভাবে করা আছে। হাউ লং দেওয়া আছে, অবশ্যই লং আছে তাই লং দিচ্ছি, এখানে হাই থাকলে হাই দিতাম, হাউ হাই ইজ মাউন্ট এভারেস্ট হয়ে যেতে, তাহলে এখানে হাউ লং ইজ মাউন্ট এভারেস্ট হলো। নেক্সট, দ্য ব্রিজ ইজ অনলি 22 ফিট হাই। এটা উঁচু বোঝানো হয়েছে, যে ব্রিজটা, সেতুটা 22 ফিট উঁচু মাত্র। তার মানে এখানে হবে হাউ হাই ইজ দ্য ব্রিজ, হাউ হাই ইজ দ্য ব্রিজ, অর্থাৎ ব্রিজটা কত উঁচু। নেক্সট আছে, আমরা দেখতে পাচ্ছি হাউ ডিপ, এটা কত গভীর, কোনো কিছু কত গভীর সেটা জানতে এটা হাউ ডিপ হবে। কারো যদি চিন্তাভাবনা অনেক গভীর হয় তো সেটা বলে হাউ ডিপ ইজ ইয়োর থট, সেটাও বলা যায়। দেখে আমরা কিছু স্টেটমেন্টে কী দেওয়া আছে, দ্য পন্ড ইজ 30 ফিট ডিপ। পুকুরটা 30 ফিট গভীর, তাহলে হবে হাউ ডিপ ইজ দ্য পন্ড, হাউ ডিপ ইজ দ্য পন্ড। তারপরে আছে দ্য ম্যারিয়ানা ট্রেঞ্চ ইজ 11,034 মিটার্স ডিপ। ম্যারিয়ানা ট্রান্স মানে আমরা জানি যে সমুদ্রের সবচেয়ে গভীরতম খাত হচ্ছে ম্যারিয়ানা ট্রান্স, এবং এটা ভূপৃষ্ঠ থেকে 11,034 মিটার গভীর। তাহলে আমরা বলি হাউ ডিপ ইজ দ্য ম্যারিয়ানা ট্রেঞ্চ, হাউ ডিপ ইজ দ্য ম্যারিয়ানা ট্রেঞ্চ। এরপরে আছে, এইটাকে আবার বলে হোয়াট ইজ দ্য ডেপথ। আরেকভাবে কোশ্চেন করা যায়, মানে গভীরতা কত। ডেপথ মানে গভীরতা, আর ডিপ মানে গভীর। ডিপ হচ্ছে অ্যাডজেক্টিভ, ডেপথ হচ্ছে নাউন। যাই হোক, গভীরতা কত যদি জিজ্ঞাসা করি তাহলে হবে হোয়াট ইজ দ্য ডেপথ অফ দ্য ম্যারিয়ানা ট্রেঞ্চ। এতক্ষণ সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। থ্যাংকস এভরিওয়ান ফর ওয়াচিং মাই ভিডিও। ইন মাই নেক্সট ক্লাস আই উইল expect your participation and hope you will join me there. If you have any questions, you will feel free to ask me in my comment box. I will try to solve your questions with suitable references. Thank you very much. Till then, take care, stay home, stay safe, bye bye.